এখানে আলোচনা হয়। এঞ্জেল চাকমার মৃত্যুর পর সরকার পক্ষ থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, ব্যাপারটি এঞ্জেল চাকমার মৃত্যু সম্পর্কে যা খুবই, যেটা বলা হয়েছে একটু আগে আলোচনা হয়েছে, খুবই হৃদয় বিদারক এবং স্পর্শকাতর বিষয়। এবং আমরাও অনেক যে ব্যবস্থা নিয়েছি, আজকে আমার যে এখানে আমি যে স্টেটমেন্ট দিচ্ছি এর মধ্যে আপনারা জানতে পারবেন। এঞ্জেল চাকমার মৃত্যু সম্বন্ধে আমি বলতে চাই যে সেদিন উক্ত ঘটনা ঘটে সেদিন আমি নিজে ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়েছি। আমি ঘটনা ঘটার সাথে সাথে 29শে ডিসেম্বর 2025 তারিখে উত্তরাখণ্ডের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী পুষ্কর সিং ধামির সাথে আমি কথা বলেছি। পরবর্তী সময়ে আবার উত্তরাখণ্ডের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী পুষ্কর সিং ধামি মহোদয়ের সাথে যোগাযোগ করলে উনি আমায় আশ্বস্ত করে বলেন যে যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে, এমনকি যারা পলাতক রয়েছেন তাদেরও খুঁজে বের করার সমস্ত রকমের প্রয়াস উনি করবেন, সে আশ্বাস আমাকে দিয়েছেন। আমি আরো বলতে চাই যে গত 30শে ডিসেম্বর 2025-এ আমার নির্দেশ অনুসারে মাননীয় মন্ত্রী শান্তনা চাকমা মহোদয় এবং শ্রী টিঙ্কু রায় মহোদয় মাননীয় মন্ত্রী, ওনারা দুজনেই মাছমারা স্থিত এঞ্জেল চাকমার বাড়িতে যান এবং ওনার শোক সন্তপ্ত পরিজনদের সাথে দেখা করেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করেন। ওই দিনই ত্রিপুরা সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা আর্থিক অনুদান এবং উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে 4,12,500 টাকা চেকের মাধ্যমে এঞ্জেল চাকমার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পয়সাটা ইম্পর্টেন্ট না, কিন্তু যেহেতু এই ধরনের, কারণ পয়সা দিয়ে তো আর ফেরত পাওয়া যাবে না, কিন্তু আমাদের তরফ থেকে মনে হলো যে কিছুটা যদি আমরা যে সন্তপ্ত ফ্যামিলিকে যদি হেল্প করা যায়, সেই কারণেই আমরা যেরকম করেছি আমাদের সরকার, সেইভাবে উত্তরাখণ্ডের সরকারও কিন্তু সেই কাজটা করেছে। আমি তাই এটা উল্লেখ করলাম এখানে। গত 14 জানুয়ারি 2026 আমি নন্দননগর স্থিত এঞ্জেল চাকমার বাড়িতে যাই এবং ওনার শোক সন্তপ্ত পরিজনদের সাথে দেখা করি। এর আগে আমি যখন ওইদিকে ওনার বাড়ির এই দিকে যাচ্ছিলাম, আমি নর্থে, তখন আমি খবর নিলাম যে উনি আছেন কিনা, তাহলে ওনার বাড়িতে যাব। কিন্তু পরে আমাকে জানানো হলো যে না, উনি আগরতলায় চলে এসছেন। এর জন্য আগরতলাতে এসেই ওনার বাড়িতে আমি যাই। আমার নির্দেশ অনুসারে, আমাদের সরকারের যে নির্দেশ, সেই অনুসারে এঞ্জেল চাকমার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া উপস্থিত ছিলেন এবং পরবর্তীকালে শ্রাদ্ধানুষ্ঠানে উনি উপস্থিত ছিলেন। গত 29শে জানুয়ারি 2026 আমি আবার উত্তরাখণ্ডের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী পুষ্কর সিং ধামির সাথে কথা বলি এবং তদন্ত প্রক্রিয়ার সম্বন্ধে খোঁজখবর নিই। এই ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে আমি বিধানসভায় বলতে চাই যে ঊনকোটি জেলার পেচারটোল থানার অন্তর্গত মাছমারার বাসিন্দা এঞ্জেল চাকমা, যার বয়স মাত্র 24 বছর, পিতা শ্রী তরুণ প্রসাদ চাকমা BSF এ কর্মরত, বর্তমান ঠিকানা দেবরাম ঠাকুরপাড়া, বুজ্জংনগর থানা, পশ্চিম ত্রিপুরা, যিনি দেরাদুন উত্তরাখণ্ডের জিজ্ঞাসা ইউনিভার্সিটি MBA মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে অধ্যয়নরত ছিলেন। এঞ্জেল চাকমা বিগত 9 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে দেরাদুনের সেলাকুই এলাকায় এক নৃশংস হামলায় গুরুতরভাবে আহত হন বলে অভিযোগ। গৃহীত তথ্য অনুযায়ী এঞ্জেল চাকমা এবং তার ছোট ভাই মাইকেল চাকমা বাজার করতে গিয়েছিলেন। অভিযোগ অনুযায়ী সে সময় একদল মদ্যপ ব্যক্তি তাদের মুখোমুখি হয়ে বর্ণ বিদ্বেষমূলক মন্তব্য এবং দোষারোপ করে। তারা প্রতিবাদ করলে ঘটনাটি শারীরিকভাবে হামলার রূপ নেয়। মাইকেলকে ভোতা বস্তু, যেটা আমরা মেডিকেল টার্মে বলে যে ব্লান্ট একটা কোনো বস্তু দিয়ে তাকে আঘাত করা হয় এবং এঞ্জেলকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। পরবর্তীতে এঞ্জেল চাকমা দেরাদুনের গ্রাফিক এরা হাসপাতালে ICU-তে 17 দিন চিকিৎসাধীন থাকার পর গত 26 ডিসেম্বর 2025 তারিখে মারা যান। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে মাইকেল চাকমা একটি অভিযোগ দায়ের করেন, যেখানে তিনি উল্লেখ করেন যে গত 9/12/2025 তারিখে সন্ধ্যা প্রায় 6টা থেকে 7টার মধ্যে দেরাদুন জেলার সেলাকুই বাজারে তিনি ও তার ভাই এঞ্জেল চাকমা কিছু অজ্ঞাতনামা ব্যক্তির দ্বারা আক্রান্ত হন।
এই অভিযোগমূলে ওই অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে দেহরাদুন জেলার সেলাকুই থানার ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এবং তফসিল জাতি ও তফসিলি জনজাতি আইনের যথাক্রমে ধারা 103(1) 115(2) এবং ব্র্যাকেটে 5 রোমান এবং ব্র্যাকেটে 5A এই একটি মামলা রুজু হয় এবং মামলা নাম্বার হচ্ছে 151/2025। অভিযুক্তরা তাদের উদ্দেশ্যে সাম্প্রদায়িক আপত্তিকর ভাষা ব্যবহার করে এবং বালা অর্থাৎ কড়া যাকে বলে ওই ছুরি দিয়ে শারীরিকভাবে আক্রমণ করে, যার ফলে এঞ্জেল চাকমা গুরুতর ভাবে আহত হন বলে অভিযোগ করা হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, নিকটবর্তী দোকানদারদের জিজ্ঞাসাবাদ করেছেন, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেছে এবং সন্দেহভাজনদের শনাক্ত করতে পেরেছে। পাশাপাশি পুলিশ সাক্ষী ও আক্রান্তদের বয়ান রেকর্ড করেছে এবং আনুষঙ্গিক চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট সংগ্রহ করেছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ মোট 5 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, 3 জন প্রাপ্তবয়স্ক এবং 2 জন কিশোর। সংগৃহীত তথ্য অনুযায়ী প্রধান অভিযুক্ত যজ্ঞরাজ অবস্থি পলাতক রয়েছে এবং সে নেপালে পালিয়ে গেছে বলেও জানা যায়। পলাতক অভিযুক্তের সন্ধান পেতে দেহরাদুন পুলিশ 25,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে এবং উত্তরাখণ্ড পুলিশ সদর দপ্তর পলাতক অভিযুক্তের অবস্থান সম্পর্কে তথ্য প্রদানে 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। মামলাটির তদন্ত চলাকালীন সময়ে তফসিল জাতি ও তফসিল জনজাতি আইনের, যেটা আমি একটু আগে বললাম, 3(2) এবং 5 ব্র্যাকেট রোমান নাম্বার ব্র্যাকেটে 5A ধারা মামলায় সংযোজন করা হয়েছিল। সেলাকুই থানার চার্জশিট নাম্বার 1/2026 তারিখে 8/2/2026 অনুযায়ী নিম্নলিখিত অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। অবিনাশ নেগি পিতা শ্রী হরিশ সিং নেগি ধারা 103(1) 115(2) 351(3) এবং 3(5) বিএনএস এবং 3(2) এবং রোমান (5) এবং (5A) SC/ST আইনে সেই অনুযায়ী তাদের সেখানে থানার মধ্যে তাদের রুজু করা হয়েছে সেই এফআইআর। যারা আরেকজন হচ্ছে সুরজ খোয়াস পিতা শ্রী অনিল খোয়াস ধারা 103(1) 115(2) আর একটা হচ্ছে 351(3) 3A এবং (5) বিএনএস এবং 3(2) এবং রোমান 5A SC/ST আইনে। সুমিত পিতা পিয়ারেলাল যাকে ধারা দেওয়া হয়েছে 103(1) এবং 115(2) 351(3) এবং 3(5) বিএনএস। এছাড়া ঘটনার জড়িত কিশোরীদের, যারা জুভেনাইলস ইন কনফ্লিক্ট উইথ ল বিরুদ্ধে পৃথক রিপোর্ট দাখিল করা হয়েছে। ঘটনায় জড়িত কিশোরদের নাম হলো আয়ুষ বড়ওয়ানি পিতা শ্রী ধনেশ বড়ওয়ানি, 2 হচ্ছে সূর্য পিতা শ্রী ভারত সিং। পলাতক অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। পলাতক প্রধান অভিযুক্ত যজ্ঞরাজ অবস্থিকে গ্রেফতারের জন্য প্রচেষ্টা জারি আছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং তল্লাশি অভিযান জারি আছে। লুকআউট সার্কুলার ও ব্লু কর্নার যে নোটিশ জারির মতো আইনগত পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আদালত মামলাটির শুনানি চলছে। ধন্যবাদ। Repeating of the petitions. মানে সদস্যবৃন্দের অবগতির জন্য জানাচ্ছি যে রাজ্যের 4টি বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জনবসতি এলাকার বাসিন্দাদের তরফ থেকে 15টি পিটিশন ত্রিপুরা বিধানসভায় জমা দেওয়া হয়েছে। এই 15টি পিটিশনের বিষয়বস্তু সম্পর্কে সুপারিশ করেছেন বিলোনিয়া, প্রতাপগড়, কমলাসাগর এবং কৈলাসহর বিধানসভা নির্বাচনী কেন্দ্র।
মাননীয় সদস্য তোরা সরকার দেব এবং মাননীয় সদস্য শ্রী বীরজিৎ সিনহা। এখন আমি বিধানসভার সচিব মহোদয়কে অনুরোধ করছি উল্লিখিত পিটিশনগুলি সম্পর্কে সবাই রিপোর্ট করার জন্য। Honorable Speaker, sir, honorable members of this august House, under Rule 2255 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly, I have to report in the House that 15 numbers of petitions signed by local inhabitants of various areas under 3 Bamutia, 13 Pratapgarh, 15 Kamalasagar and 53 Koilashahar Assembly constituencies duly forwarded by the honorable members of the respective areas, namely Sri Nayan Sarkar, Sri Ramu Das, Srimati Antara Sarkar Deb and Sri Birjit Sinha for repair or reconstruction of brick soiling road, new pitch road, CC road, new connectivity road, box culvert, drain and wall, establishment of ENT unit, community hall and arrangement of a tube well, etc. Thank you, sir. মাননীয় সদস্যগণ, ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন ও নিয়মাবলী বিধির 257 নম্বর ধারা মূলে উল্লিখিত পিটিশনগুলি বিবেচনা ক্রমে বিধিসম্মত পরবর্তী পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে ত্রিপুরা বিধানসভার পিটিশন কমিটির কাছে প্রেরণ করছি। গভর্নমেন্ট বিজনেস লেজিসলেশন, সরকারি বিল বিবেচনা ও পাস। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হল দ্য মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি অ্যামেন্ডমেন্ট বিল 2025 দ্য ত্রিপুরা বিল নম্বর 7 অফ 2025 ক্লোজ এই সভায় বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, the Maharaja Bir Bikram University Amendment Bill 2025, the Tripura Bill number 7 of 2025, এই বিলটি বিবেচনার জন্য মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি অ্যাক্ট 2015 এর সেকশন 19 ও সেকশন 22 সংশোধনের জন্য আমি প্রস্তাব পেশ করছি। এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল দ্য মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি অ্যামেন্ডমেন্ট বিল 2025 দ্য ত্রিপুরা বিল নম্বর 7 অফ 2025 বিবেচনা করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন ওনারা হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব প্রস্তাবটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। আমি বিলের ধারাগুলি বুটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং থেকে 3 নং ধারাগুলি এই বিলের অংশ রূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন ওনারা হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব এই বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। এখন বিলের শিরোনামাটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য বুটে দিচ্ছি। বিলের শিরোনামাটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন ওনারা হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের শিরোনামাটি উক্ত বিলের অংশরূপে এই সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। এখন সবার কার্যসূচি হল দ্য মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি অ্যামেন্ডমেন্ট বিল 2025, দ্য ত্রিপুরা বিল নম্বর 7 of the 25
পাস করার জন্য প্রস্তাব উত্থাপন, এটা আবার ডাবল হলো নাকি? ঠিক আছে না? আচ্ছা, পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, দ্য মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি অ্যামেন্ডমেন্ট বিল 2025, দ্য ত্রিপুরা বিল নাম্বার 7 অফ 2025, এই বিলটি পাশ করার জন্য আমি প্রস্তাব পেশ করছি। এখন আমি উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বুটে দিচ্ছি। প্রস্তাবটি হল দ্য মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি উইদিন ব্র্যাকেট অ্যামেন্ডমেন্ট বিল 2025 উইদিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 7 অফ 2025 পাস করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব আলোচ্য বিলটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। গভর্নমেন্ট বিজনেস লেজিসলেশন, সরকারি বিল বিবেচনা ও পাস। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হল সায়েন্স টেকনোলজি অ্যান্ড অ্যালাইড স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2026 উইদিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 09 অফ 2026 ব্র্যাকেট ক্লোজ এই সভায় বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার স্যার, মাননীয় মন্ত্রী বলার আগে আমি একটু বলে নিচ্ছি স্যার, এখানে না যেটা আলোচনা হতো এটা তো উনি তারপর ঠিক আছে। মাননীয় স্পিকার স্যার, সায়েন্স টেকনোলজি অ্যান্ড অ্যালাইড স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2026, দ্য ত্রিপুরা বিল নম্বর 09 অফ 2026, এই বিলটি বিবেচনার জন্য আমি প্রস্তাব রাখছি। স্যার, এখানে পরপর 3টা বিল আছে প্রাইভেট ইউনিভার্সিটির। সায়েন্স টেকনোলজি অ্যান্ড অ্যালাইড স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল। স্যার, এই বিলটি পাওয়ার পর এটার যে অ্যান্টিসিডেন্টস বা তার কি রেফারেন্স পাওয়া যায়, নেট টেট খুঁজে বহু চেষ্টা করা হয়েছে। এই বিলের মধ্যে যেমন কোথাও তার কোনো উল্লেখ নেই, এমনকি এখানে যে প্রথম পৃষ্ঠার যে প্রথম প্যারাতে যা লেখা আছে সেখানেও এরকম কোন ধরনের ক্লিয়ার কোনো পিকচার নেই। হোয়ারএস ভারত এডুকেশনাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্ট হাপুর, হাপুর নামে কোনো জায়গা থাকতেই পারে। এটা দেশের কোন জেলাতে, কোন শহরে, কোন রাজ্যে, এটা খুবই ইম্পর্টেন্ট। তার সাথে হলো এই সংস্থার তার ব্যাকগ্রাউন্ড, দুম করে আমাদের রাজ্যে একটা ইউনিভার্সিটি খুলবেন। হ্যাঁ, ইউনিভার্সিটি খুললে পরে 2-4টা বিল্ডিং উঠবে, 2-4টা দোকানপাট হবে, কিন্তু তার চেয়ে বড় কথা হলো আমাদের ইতিমধ্যেই অভিজ্ঞতা এই 13 বিধানসভার শুরুতেই প্রথম বছরেই একসাথে আমরা 4টা ইউনিভার্সিটির আমরা অনুমোদন দিয়েছি। সেখানে আমরা বিরোধিতা করেছিলাম যে একটা বিরোধিতা না, মানে আমরা একটা পরীক্ষা নিরীক্ষা হোক। ধর্মনগরের আর্যাভট্ট ইউনিভার্সিটি এখন 3 বছর বেশি সময় হয়ে গেল, ইনফ্রাস্ট্রাকচার হয়নি, ফ্যাকাল্টি হয়নি, কিন্তু এটা কেমব্রিজ ইউনিভার্সিটিকে হার মানাচ্ছে। যতগুলো কোর্স তারা সেখানে অফার করছে, পিএইচডি দিচ্ছে, এবং এতে এনরোলমেন্টও হচ্ছে। হ্যাঁ, এতে হয়তো বা কিছু লোক এরকম পিএইচডি পেয়ে যাবে, এই ডিগ্রি পেয়ে যাবে, কিন্তু কি হবে সেই যুবকদের? এবং এইভাবে যদি আমাদের দেশের মধ্যে যৌবনের শুধু পয়সা দাও, ডিগ্রি নাও, এতে কিছু কিছু লোক হয়তো বা 2-4টা চাকরি পেয়েও যেতে পারে, কিন্তু ইন লং রান কোয়ালিটি এডুকেশন তো হবে না, এটা কোয়ান্টিটি এডুকেশন হবে।
দেশটা বরবাদ হবে। কাজে এই কারণেই বলবো, আমি এটা সম্পূর্ণ বাতিল করার কথা বলছি না। লেট দিস 3 bills be sent to the select committee. হ্যাঁ, এই সংস্থাগুলো তারা তাদের সমস্ত ধরনের ব্যাকগ্রাউন্ড আশ্বস্ত করুক আমাদেরকে, কারণ আমাদের ফিউচার জেনারেশন তারাই লেখাপড়া করবে, তাদের জন্য তারা আসছেন। এটা একটা ব্যবসাও। কাজে এই জায়গাতে এই 3টা বিলেই এটা সিলেক্ট কমিটিতে পাঠানো হোক, এটা এক্সামিন করে যদি দেখা যায় তারা আমাদেরকে আশ্বস্ত করতে পারে ইয়েস, সেই ধরনের কোয়ালিটি এক্সিবিশন তারা দেবে। এবং স্টেট গভর্নমেন্ট, এখানে শুধু কয়েকটা লাইন বলা আছে স্টেট গভর্নমেন্টের নির্দেশিকায় এসব করবে, কিন্তু স্পেসিফিক কোথাও লেখা নেই কি করতে পারবে, জুরিডিকশনটা কি। ইভেন আমি বেশ কয়েকটা আরটিআই করেছিলাম, আরটিআই করেছি থ্রু হায়ার এডুকেশন। হায়ার এডুকেশন প্রম্পটলি দ্যাট আরটিআই ফরওয়ার্ড করেছে আর্যভট্ট ইউনিভার্সিটি, আরটিআই জবাব দেয় না। আমি আবার করেছি, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট আমাকে উত্তর দিয়েছে এটা আর্যভট্ট ইউনিভার্সিটির কাছে পাঠানো হয়েছে। দে নট ডেয়ার, তারা ইগনোর করেছে, না জবাব দেবে না। আরটিআই কেও তারা অস্বীকার করছে। তো এই জায়গায় আমরা এইভাবে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে এই শুধু সার্টিফিকেট বিক্রি করে, আমাদের বেঞ্চের তরফ থেকে বিনীত অনুরোধ এই 3টা বিল, এই সায়েন্স টেকনোলজি অ্যান্ড অ্যালাইড স্কিল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং অটল বিহারী বাজপেয়ী স্কিল ইউনিভার্সিটি, তবু অটল বিহারী বাজপেয়ী স্কিল ইউনিভার্সিটি তার একটা পাওয়া যায় নেটে, সিকিমে একটা ইনস্টিটিউশন আছে, কিন্তু ডিটেল কিছু নেই। তো হোক, এরা প্রমাণ করুক, আশ্বস্ত করুক, এই 3টা বিল একসাথে একটা সিলেক্ট কমিটির মধ্যেই এটা পরীক্ষা নিরীক্ষা হোক, একটা সিলেক্ট কমিটি করে দিই। মাননীয় স্পিকার স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী একজন উচ্চশিক্ষিত মানুষ, ডাক্তার মানুষ, আমার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও যথেষ্ট বিদ্বান। আমি কি জানতে পারি বিনম্রতার সাথে, নিশ্চয়ই আপনারা ক্যাবিনেট করেছেন, বিল যেতে এসে ক্যাবিনেট করেছেন, ক্যাবিনেট কবে করেছিলেন? বুঝলাম। এই বিল যে আনলেন আজকে 3টা, একটা প্রাইভেট ইউনিভার্সিটির ব্যাপারে, এই বিল আনতে গেলে তো ক্যাবিনেটে পাশ করতে হয়। এই ক্যাবিনেটটা কবে নাগাদ হয়েছিল? আপনি তো দপ্তরের মধ্যে, আপনাকে আমি জিজ্ঞেস করছি। ক্যাবিনেট সিদ্ধান্ত হয়ে গেছে না, এটা একটা ক্যাবিনেট সিদ্ধান্ত ছাড়া তো বিল আসবে না, এটা আমিও জানি। আমি জানতে চাই এই যে বিলটা আনা হয়েছে এটা কবে ক্যাবিনেটে পাস হয়েছে? এটাকে আপনি মন্ত্রিত্ব দায়িত্বভার নেওয়ার পর নাকি আগে? এই জিনিসটা আমাকে ক্লারিফাই করুন। আপনার জানা থাকলে বলুন, যদি জানা না থাকে বলবেন। আমি আসার পর আমি ডেটটা এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু আমি এটা বলছি, আমি মন্ত্রী হওয়ার পর প্রথম ক্যাবিনেটে আমি যেদিন প্রবেশ করেছি। আপনি কবে মন্ত্রী হয়েছিলেন? আমি জুন মাসে, সেই ক্যাবিনেট, জুন মাস, লাস্ট ইয়ার জুন মাসে। থ্যাংক ইউ। আমি বললাম, সেদিনকে বলেছি, I have served as a minister in this government. I do maintain a close proximity with few officers. এটা হয়েছিল 27/5/2025, অর্থাৎ
মে মাস 2025-এ, আর আপনি বলছেন আপনি জুন মাসে মন্ত্রী হয়েছেন। প্রথম মন্ত্রিসভায় আপনি ক্যাবিনেট এটা পাস হয়েছে, উইচ ইজ কমপ্লিটলি ইনকারেক্ট। এটা পরের ক্যাবিনেটে হয়েছে। হয়নি, ক্যাবিনেটে বারংবার হয় না, ক্যাবিনেটে পাস একবারই হয়। I have got the cabinet this thing with me. It is signed by Mr. Ravel H. Kumar, dated 27/5/2025, অর্থাৎ আপনি দায়িত্ব নেওয়ার আগে এই যে আজকের 3টে এবং আগামীকাল একটা ধনন্তরী যেটা আসবে, এটা prior to your taking over as the minister of this department, it was approved in the cabinet. Am I right, Chief Minister Sahib? তাহলে আমি এই জিনিসটা আসার পর আমি খোঁজ নিতে শুরু করলাম যে ব্যাপারটা কি, এতগুলো একসঙ্গে আসছে, 4-4টি ইউনিভার্সিটি। সদস্য মহোদয়, ক্যাবিনেট ছাড়া বিল এসছে। আমি তো বললাম ক্যাবিনেট হয়তো বিল আসবে, হ্যাঁ, সেটা তো বলছি। ডেট উনি না বলতে পারে, আমি হেল্প করেছি, ডেটটা আমি বলে দিয়েছি। না, ডেট বললাম, কিন্তু ক্যাবিনেট হয়েই তো বিল এসছে। একদম একদম, আমি তো সেটাই বললাম, উনি মন্ত্রিত্ব হওয়ার আগে ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছে। আমি ঠিক আছে, ইট ইজ দ্য প্রেরোগেটিভ দ্য কাউন্সিল অফ মিনিস্টার when to place a bill, there's no doubt about it. আমি এই আনার পর আমি খোঁজ দিতে শুরু করলাম। জানেন এই বিলটা যে এনেছেন, আর ট্রাস্ট যেটা সায়েন্স টেকনোলজি অ্যান্ড অ্যালাইড স্কিল ইউনিভার্সিটি, আমি 3টে একসঙ্গে বলে দিচ্ছি যাতে বারবার রিপিট করতে হবে। এটা হচ্ছে ভারত এডুকেশনাল এন্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্ট, হাপুর। হাপুর ইজ ইন উত্তরপ্রদেশ। জেনে খুব কষ্ট পাবেন, ইট ইজ এ মিয়ার কনসালটেন্সি সার্ভিস প্রোভাইডার। আমাদের আগরতলা শহরে, ত্রিপুরাতে বহু কনসালটেন্সি সার্ভিস প্রোভাইডার আছে, কে কোথায় গিয়ে ভর্তি হবে না হবে, এটা হচ্ছে এখানে। এর মধ্যে নিশ্চয়ই এখানে এসে ট্রাস্ট তো হয়েছে, অন্যগুলোর মধ্যে যেমন ট্রাস্টের নাম্বারটা, রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া আছে, এর মধ্যে নেই। আচ্ছা, এটা করতে গেলে ফার্স্ট একটা ইউজিসি অ্যাপ্রুভাল লাগে, সেটা নেই। ইউজিসি সেকশন 2F এবং 12B, সেটা হচ্ছে লিগ্যাল স্ট্যাটাস অ্যান্ড গ্র্যান্ড অফিসিয়াল রিকগনিশন, এটা দরকার, এটা নেই। নো NACC, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল র্যাঙ্কিং। আমি নো NIRF, ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। আর মজা হচ্ছে, দুদিন ধরে ফোন পাচ্ছে, আজকে সকালবেলা আমি ফোন করলাম এদের যে নাম্বার, এই নাম্বারে আমি ফোন করে জানলাম, দেখলাম ট্রু কলে ধরছে না, ট্রু কলে দেখলাম এটা প্লাইউড বিজনেস কারখানার একটা নাম্বার, ফোন নাম্বার। প্লাইউড বিজনেস ট্রু কলারে যে নাম্বার এদের পোর্টালে দেওয়া আছে, সেই নাম্বারে ফোন করে দেখলাম এটা প্লাইউড বিজনেসের দোকানের নাম্বার, ট্রু কলারে উঠে আসছে। এবার আমি এটা যখন দেখলাম, আমি ইউজিসি পোর্টালে যাই, ইউজিসি পোর্টালে গিয়ে জানার চেষ্টা করলাম, বিকজ আই এম অলসো টু লার্ন। এখানে বলছে এস্টাবলিশিং এ ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া requires multiple legal, land and operational certificates, primarily including a society trust registrant certificate, a state government no objection certificate, and compliance with UGC University Grants Commission norms. Critical documents include land ownership records, approved site building plans, and compliance certificates from State Educational Department. Kiki certificate? Sponsored body regulatory certificate, financial sustainability. আমি কোনোটাই, এই যে আপনারা যে বিল আনলেন, কোথাও নেই।
তাহলে এটা এটা কোথায় এই যে আনলেন আপনি? আমি খুঁজলাম যে কোথাও কি নিশ্চয়ই এখানে আনছে, নিশ্চয়ই আমাদের দপ্তরের, আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই খোঁজ খবর নিয়ে আসবেন, দপ্তর অফিসারের খোঁজ খবর নেবেন। ভালো জিনিসই তো আসবে আমাদের রাজ্যে, ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এরকম জিনিসই তো আনবে আমাদের রাজ্যে। একটা সরকার যখন এই বিলটা আনছে নিশ্চয়ই ছাত্র ছাত্রীদের স্বার্থ প্রাধান্য দিয়েই তো আনবেন। আমি খোঁজার চেষ্টা করলাম, কিছুই নেই স্যার। কোথায় একটা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি অন্য কোথাও আছে আপনার আমাকে বলুন, আমি গ্ল্যাডলি সেটাকে সমর্থন জানাবো, গ্ল্যাডলি সেটাকে সমর্থন জানাবো। নেই, কোথাও তার ডকুমেন্টেশন নেই। ইউজিসি সেকশন 2F and 12B policy recognition is necessary for Indian colleges to gain legal status, receive central financial assistance, establish quality grants, official recognition in the university, while 12B makes institution eligible for subsidy grants. নেই, কোনো কিছুই নেই। তাহলে এই যে আনা হলো, এই যে দেখুন, এবার তাদের আমি পোর্টাল ডিউটি চেক করলাম, ভারত এডুকেশন সেন্টার সঞ্জয় কলোনি, জায়গাটার নাম হচ্ছে সঞ্জয় কলোনি, হাপুর, is an educational consultancy listed under educational consultancy in Hapur. একটা এডুকেশনাল কনসালটেন্সি এই যে ফারুককে আপনারা ইউনিভার্সিটি, ত্রিপুরা ইউনিভার্সিটি বানানোর সুযোগ দিচ্ছে। Why and why? What compelled? So you were not there when this cabinet decision was taken. মাননীয় অধ্যক্ষ মহোদয়, বেশ আমি জাস্ট টাচ দিয়ে যাচ্ছি, এবার আসুন জিতেল বলেছেন এটা কবে এস্টাবলিশ হয়েছিল স্যার? ভেরি ইন্টারেস্টিং স্যার। এটা 26/6/2025 স্যার। 26 কত স্যার? 26শে জুন 2025। আর আমার ক্যাবিনেট পাশ হয়েছে কবে? ক্যাবিনেট পাশ হয়েছে 27/5/2025। মানে এটা ইউজিসির আন্ডারে রেজিস্ট্রেশনের আগেই আমার ক্যাবিনেট, এই ক্যাবিনেট এটার অ্যাপ্রুভেল দেয়। এটা উনি পেয়েছেন তো যে আমার ইয়েতে ইউজিসি পোর্টালে উনি পাইছেন, কারেক্ট, এটা নাম আছে, নাম আছে, কোনো কিছু বাকি কিচ্ছু জমা দেয় নাই। এই যে 1 বছর হয়েছে 2026/6/2025 থেকে বাকি যে 26-এর পর কথা, একটা জায়গা কোনো কিছু নেই। বাকিগুলো তো বলে লাভই নেই। এটা শুধু ইউজিসির আন্ডারে রেজিস্ট্রেশন হয়েছে, তাও কবে? 26শে জুন 2025। আর আমার মন্ত্রিসভার সিদ্ধান্ত রইল কবে? 27/5/2025 মে মাস। বাকি সেম, বাকি যে আগের কথা, যে এই যে সায়েন্স টেকনোলজি অ্যালাইড স্কিল দিয়ে কথা কইলাম, একই অবস্থা। মাননীয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, হ্যাঁ, এটা তো আরেকটু চ্যাম্পিয়ন। এটা কি? রিসার্চ এন্ড জ্ঞান ফর নোবেল আপলিফমেন্ট ট্রাস্ট গুজরাট has proposed to establish a knowledge-driven, technological-enabled university in the state of Tripura. Very good. কি আছে এখানে? এখানে বলছে RGNUT, মানে রিসার্চ এন্ড জ্ঞান ফর নোবেল আপলিফমেন্ট। এখানে উল্লেখ রয়েছে সাংঘাই, উল্লেখ রয়েছে সাংঘাই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। স্যার, এর মধ্যে সাংঘাই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি in Churachandpur, Manipur is not currently approved by the UGC. The UGC has delisted the institution in May 2024
for non-compliance following a show cause notice not for any UGC specified undergraduate, postgraduate or PhD degrees. Delisted, blacklisted. আর আমরা আনছি আজকে এই হাউসে আমরা পেশ করছি আমাদের রাজ্যের স্টুডেন্টদের সর্বনাশ করার জন্য, তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার জন্য। আমি বুঝি না, আমি আচ্ছা স্যার কনক্লুশন স্যার দেন, তথ্যটা দিন। হ্যাঁ। এটা নীতি মিনিস্টার উত্তর দিবেন, এইবার দেখেন কনসার্ন মিনিস্টার উইল গিভ অ্যানসার। এবার দেখেন খুব কষ্ট হয় স্যার। আমি নিশ্চয়ই আমি 100% sure মুখ্যমন্ত্রী is in dark. He has trusted some officers who let him down. মুখ্যমন্ত্রী যদি এখন জানছে তো 100% you see his role. You'll see. আপনি বলছেন সিলেক্ট কমিটিতে, আমি বলছি এক্ষুনি this bill should be withdrawn right now. কিসের সিলেক্ট কমিটিতে? নন এক্সিস্টেন্ট নন পারফরমেন্স গুলো সব জুচ্চুরি, মানে সব 2 নম্বরই কারখানা। এটা জানার পর সিলেক্ট কমিটিতে, এটা শ্যামফুল সিলেক্ট কমিটিতে, it should be immediately it should be withdrawn from the house. And also the officers who have kept you in dark and has brought forward this, they should be taught a lesson. উত্তর দেবেন স্যার কি বলবেন আপনি? আরে স্যার, এটা মারাত্মক ইস্যু স্যার। না না, এই আপনি বলেছেন তো, বলেছেন তো। হয়নি তো স্যার, না, আপনি সেই আকারে শুনুন, বলেছেন তো, সমাজের একটা বিষয় আছে, সব বুঝে গেছে, আমরা বুঝি তো। সেই আকারে সবাই এখানে জ্ঞানী আছেন, কাউকে শেখানোর কোনো দরকার নেই। আপনি বলেছেন, সবাই শুনেছে, সারা পৃথিবী শুনছে। আপনার হয়েছে তো, আমি বুঝি, আমারও লজ্জা লাগে, আপনারও লজ্জা লাগে। আরেকজন বলবেন, বলছেন, ওনাকে সুযোগ দিই, তারপর কনসার্ন মিনিস্টার উত্তর দেবেন, যার পরে হবে। আমার অনুরোধ থাকবে, আমার অনুরোধ থাকবে, সংসদ তো কেন এগুলো আলোচনা করার পর সঠিক দিশা, তাই তো সংসদ। সেই নোমেনক্লেচারে আনা হয়েছিল একটা ইউনিভার্সিটি, ভিস্তা স্কিল ইউনিভার্সিটি। ক্যাবিনেটে পাশ হচ্ছে ভিস্তা স্কিল ইউনিভার্সিটি, ক্যাবিনেট মঞ্জুরি দিছে ভিস্তা স্কিল ইউনিভার্সিটি। আর এটা আনছে কি নামে? এটা আনছে কোনটা, কই গেল এটা আরেকটা, এই যে ভিস্তা স্কিল ইউনিভার্সিটি। আর আনছে কি? সায়েন্স টেকনোলজি অ্যান্ড অ্যালাইড স্কিল ইউনিভার্সিটি। কারণ ভিস্তা দিলে পরে দিয়া কিস্তা কিস্তা কাগজ বলিতেছে, যাচ্ছে তা কাগজ। আমি একটু পড়ানোর সুযোগ দিবেন নি স্যার? আমি সবটি পড়ে শোনাই দিই তাহলে। না, সময়ের ব্যাপার, আপনি লে করে দিন, লে করে দিন। আমার অনুরোধ দেখবে অনেকগুলি এই ইউনিভার্সিটি এগেন্সি এলিগেশন রয়েছে, যেহেতু রিকগনাইজেশন হয়ে গেছে সেই জন্য এটা আমি বলছি না। এখানে যখন রিকগনিশন জন্য ওরা অ্যাপ্লিকেশন দেয়, প্রেয়ার করে, তখন কি করেছে, মানব ভারতী চ্যারিটেবল ট্রাস্ট বেস্ট ইন সুলান সেটার জন্য তারা ক্রেডিশনাল যুক্ত করেছে। যখনই উনি নেটের মাধ্যমে দেখতে পেয়েছেন চেয়ারম্যান, উনি মণিপুর গভর্নমেন্টকে জানিয়েছেন তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, সে ফলসলি আমাদের সঙ্গে তাদের ক্রেডিশনাল যুক্ত করে আপনার কাছে প্রেয়ার করছেন, তাকে রিকগনাইজ করেন। মণিপুরের সঙ্গে সঙ্গে সিকিমে 4 বছর আগে এই ইউনিভার্সিটিটা স্থাপিত হয়েছিল, সেখানে নাম ছিল সিকিম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এট শ্রীবাদাম, সেরাং ডিস্ট্রিক্টে। সেরাং ডিস্ট্রিক্টে হয়েছিল। 4.5 বছর থেকে কোনো ধরনের ইউনিভার্সিটির অ্যাক্টিভিটিস না করার জন্য তাকে চিঠি দেওয়া হয়েছে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। 14 জানুয়ারি 2026 যে আপনাকে পারমিশন দিয়েছি, 4.5 বছরের মধ্যে একটাও আপনি যতগুলি কমিটমেন্ট করেছিলেন, বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার, টিচার অ্যাপয়েন্টমেন্ট, অফিস করা, কোনো কাজ করেননি।
সেই জন্য 1 মাসের সময় দিয়েছি। 1 মাসের মধ্যে আপনি এগুলি যদি শুরু করতে পারেন, এগুলি যদি আমাদের প্রুফ দিতে পারেন, ঠিক আছে, আদারওয়াইজ আপনাকে আমাদের সিকিম থেকে চলে যেতে হবে। যখন 2023-এ একটা বিল ধর্মনগরে আরিয়াবাদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হয়েছিল, ইউনিভার্সিটি এখন আমাদের ইউথদের আকৃষ্ট করার জন্য ইন্টারন্যাশনাল নাম দেওয়ার একটা প্রবণতা শুরু হয়েছে। ওটা যখন হয় তখন আমি স্টাডি করে দেখলাম শুধু কলেজ কেন, একটা স্কুল চালাবার অভিজ্ঞতা তাদের ছিল না, আমাদের ভারতবর্ষে কোথায় ছিল না। যেদিন চেয়ারম্যানের সঙ্গে ফার্স্ট আমার ধর্মনগর দেখায়, ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি যেখানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি করছেন, আপনার ইউনিভার্সিটি বা কলেজ চালাবার কোনো অভিজ্ঞতা আপনার রয়েছে কিনা? বলে হ্যাঁ রয়েছে। তো কোথায় রয়েছে? বলে দিল্লিতে রয়েছে, ইউপিতে রয়েছে। ইউপি কোথায় রয়েছে? গাজিয়াবাদে রয়েছে, নয়ডাতে রয়েছে। আমি দু একটা নাম বলুন। আমি তো 30 ইয়ার্স ছিলাম দিল্লিতে এবং নয়ডাতে, এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি ওনার রয়েছে, অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। আপনি কার সঙ্গে যুক্ত ছিলেন, কোন কলেজের সঙ্গে যুক্ত ছিলেন, একটা নাম বলুন আমাকে। তখন বলছে না এখানে নয়, আমার তো ছিল ইয়েতে, এই সিকিমে। কি নামে ছিল? বললো এটা বলা যাবে না, এটা সিক্রেট। তো আজ সকালবেলায় একজন ওখানে পার্ট টাইম টিচার, ওনার কাছে বর্তমানে ইনফ্রাস্ট্রাকচারের একটা রিপ্লাই চেয়েছিলাম আমি, আমাকে পাঠিয়েছেন যে ম্যানেজমেন্টে আমার 5 জন টিচার রয়েছি, 5 জনের মধ্যে সবাই হচ্ছে আমার MBA পাস করা। MBA পড়ার জন্য MBA পাস করা, তাদের মধ্যে কারোর PhD নেই। আইটি ডিপার্টমেন্টে 5 জন রয়েছেন, তাদের মধ্যে 2 জন মাত্র PhD নিউলি রিক্রুটমেন্ট হয়েছে। ফার্মাসিতে 4 জন রয়েছে, সবাই এম ফার্মা, PhD হোল্ডার নেই। ল ডিপার্টমেন্টে 4 জন রয়েছেন, 4 জনের মধ্যে 1 জন LLM, বাকি 3 জন LLM, 1 জন মাত্র PhD হোল্ডার। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে 3 জন MA পাস, সিম্পল MA পাস। আমাদের 9, 10, 11 এই যেখানে স্কুলগুলি রয়েছে, স্কুলগুলিতে পড়াবার জন্য তাদের মাস্টার ডিগ্রির সঙ্গে আমরা তাদের BEd চাই কম্পালসারি। BEd টেট দিয়ে ওখানে পড়ায়। একটা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি এন্ড গ্রাজুয়েশনের কোর্সগুলি, সার্টিফিকেটগুলি দেওয়া হচ্ছে, সেখানে তাদের নেট স্ল্যাট বা PhD ডিগ্রি নেই। এইভাবে যদি ইনফ্রাস্ট্রাকচার হয় তাহলে কি হচ্ছে, এখানে সার্টিফিকেট বিক্রি হবে আর কিছু হবে না। তাই আমার মনে হয় এইগুলি অতীত অভিজ্ঞতা এবং এই যে 4টা ইউনিভার্সিটি প্রপোজাল আমাদের কাছে এসছে, তাদের যে ব্যাকগ্রাউন্ড আমরা পেয়েছি, আমার মনে হয় এই বিলগুলিকে আমরা এখন পাস না করে সিলেক্ট কমিটিতে হোক, আর যে 3 নম্বর বিল যেটা রয়েছে মণিপুর এবং সিকিমে যেটা অলরেডি ডিকগনাইজেশন হচ্ছে, সেটাকে যাতে বিলটা এখানে ক্লোজ করে দেওয়া হয়, এইটুকু আমার আবেদন। নমস্কার। আচ্ছা, অনারেবল কনসার্ন মিনিস্টার বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বিলগুলো আনার পূর্বে যা যা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ইউজিসির যা যা গাইডলাইন আছে, সেগুলো সমস্ত নিয়মাবলী সেগুলোকে বিচার বিবেচনা করার মধ্য দিয়েই সেগুলোকে আনা হয়েছে। ইয়ে করে দিন। আচ্ছা, বলতে দিন না, আপনার শুনুন না, আর শুননে কা তো ক্ষমতা লাগিয়ে। ইভেন ক্যাবিনেট অনুমোদনের পর এগুলোকে আরো ভালোভাবে সেগুলোকে আমাদের সরকারি আধিকারিকদের মাধ্যমে, ইভেন কিছু কিছু আমি নিজেও তাদের ডকুমেন্টস খতিয়ে দেখে এগুলো বিচার বিবেচনা করেছি। ক্যাবিনেট মাননীয় সুদীপ রায় বর্মন যেটা বললেন যে বিস্তা ইউনিভার্সিটি, একটা উদাহরণ দিলেন যে বিস্তা ইউনিভার্সিটিকে সায়েন্স এন্ড টেকনোলজিতে কনভার্ট করে এখানে আনা হয়েছে, এই তথ্যটা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য তথ্য। এই যে ক্যাবিনেট সিদ্ধান্ত স্যার, ঠিক আছে, পেপারটা দিয়ে কপি দিয়ে দিন। এটা না, আপনি দেখালে হবে না, কপি অফ দ্য পেপার দিয়ে দিন। তথ্য দিতে দিন না, কমপ্লিট করতে দিন, কমপ্লিট করতে দিন। বিস্তা আগের ক্যাবিনেটে আর সায়েন্স এন্ড টেকনোলজি অন্য ক্যাবিনেটে আলাদা আলাদা ক্যাবিনেটে পাস হয়েছে। এক মিনিট, আরে
না না না, কি বলবো বলেন? না দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী না না মাননীয় অধ্যক্ষ মহোদয়, ডাউন 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 কোল ডাউন বিস্তা ইউনিভার্সিটি এখনো আমাদের অ্যাসেম্বলিতে আসেনি। কেন আসেনি? ক্যাবিনেট পাশ করার পরও Yes. এইটা নিয়ে যে বিচার বিবেচনা, যেটা আমরা বিচার বিশ্লেষণ করি যাতে রাজ্যে আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট না হয়, তার সমস্ত প্যারামিটার্স ওরা পালন করছে কিনা সেটার বিচার বিবেচনা কিন্তু এখনো চলছে। ইভেন আমিও সেটা খতিয়ে দেখার জন্যই, কিন্তু যেহেতু আমিও এখন সন্তুষ্ট নই, এই কারণে বিস্তা ইউনিভার্সিটি এখনো ক্যাবিনেট পাশ করার পরও কিন্তু এই অ্যাসেম্বলিতে আসেনি। যেহেতু সবকটা ইউনিভার্সিটি নিয়ে কথা, যদি করতাম না স্যার, আমি কুল, আমার টুপি দিয়েছেন পরে কুলে গেছি টুপিটা বোঝালো। স্যার। স্যার স্যার 4টা বিল 27 তারিখ, 4টা বিল স্যার প্লিজ, আপনি তো জ্ঞানীগুণী মানুষ। 27শে মে 2025 4টা বিল পাস হয়েছে, আরে ক্যাবিনেটে 4টা ইউনিভার্সিটির ব্যাপারে পাস হয়েছে ক্যাবিনেটে। এটার মধ্যে ভিস্তা ছিল, তা আনছে না। ভেরি গুড। 4 নম্বরটা যে আনছে, এটার ক্যাবিনেটটা কই? কোনটা ক্যাবিনেট কই? আপনারা দেশের একটা ক্যাবিনেট হয়েছে, প্লিজ রতন বাবু, সাত দিয়ে মাছ থাকবেন না। এই যে আনা হইলো এটা, এই যে এটা সায়েন্স টেকনোলজি এন্ড অ্যালাইড স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরার বিল, এর মধ্যে তো ছিল না, একটাই তো ক্যাবিনেট হয়েছে। তাহলে এটা ক্যাবিনেট আপনাকে, আচ্ছা ক্যাবিনেটের তো আপনি বলবেন। আরে আশ্চর্য, আপনি তো বলে একটা ক্যাবিনেট হয়েছে না। ক্যাবিনেটের প্রত্যেকটি বিলের জন্য, প্রত্যেকটি বিলের জন্য প্রথমে ক্যাবিনেট হয়, বিল যখন প্লেস করে তখন আবার ক্যাবিনেট করে। যদি আমরা ক্যাবিনেটে কি আলোচনা করি, যখন আলোচনা করি কিছু ত্রুটি পাই, মাননীয় মন্ত্রী মহোদয় ডিপার্টমেন্ট কনসার্ন এবং সেক্রেটারিকে বলি আপনারা দেখে নিন। আপনি কটা ক্যাবিনেট হচ্ছে এটাও জানেন? আচ্ছা পরে কিন্তু উত্তর দিতে পারবেন না, কিন্তু লজ্জা পাবেন কিন্তু। দেখো অবস্থা, কেন আননেসেসারি কথা বলো ভাই? আপনার কথা মতো হবে না, না না এটা তো হবে না আপনার কথা। মিনিস্টার যা বলবে সেটা আপনি স্যাটিসফাইড না হলে আপনারটা আপনার ব্যাপার। ক্যাবিনেট হচ্ছে উনি বলছে না, ক্যাবিনেটে কবি কোথাও বেলে হবে না। না না, যা খুশি করার বিষয় না স্যার, যা খুশি বলা প্রশ্ন না। ক্যাবিনেট যে হয়েছে, আই এম এডমিটিং, ক্যাবিনেট এই 4টা, এই যে 4টা আনা হয়েছে 4টা, এর মধ্যে শুধু এই যে ভিস্তা যেটা ক্যাবিনেট পাস হয়েছে এটা আনছে না, ভালো ত্রুটি আছে। এবার আনছে সায়েন্স টেকনোলজি, ওনারাই করছেন প্রথমে একবার ক্যাবিনেট হয়েছে, পরবর্তী সময় তার ক্যাবিনেট হয় নাই। তাহলে ক্যাবিনেট ছাড়া সায়েন্স টেকনোলজি অ্যালাইড স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2026 বিধায়ক মহোদয়, মাননীয় বিধায়ক, আমি শান্তভাবে শুনুন, একটু বসেন, একটু শুনেন না। ছাড়া তো অ্যাসেম্বলিতে আসবেই না। ক্যাবিনেট ছাড়া কোনোদিন বিল আসতেই পারে না, না পারবে না, না না না। আর আসুক না আসুক আলাদা কথা, ক্যাবিনেট ছাড়া বিল আসবে নাকি? আপনি কি হলো, ধরুন ক্যাবিনেট নাই, আপনি চ্যালেঞ্জ করুন না, বিফোর দিয়ে প্রপার অথরিটি আপনি চ্যালেঞ্জ করুন যে ক্যাবিনেট ছাড়া বিলটা এসছে, বলুন আপনি করুন। দিস ইজ নট দি প্রপার ফোরাম যে ক্যাবিনেটে হয়েছে না হয়েছে কেমন আপনি বলবেন? এটা কি বলছেন এগুলি? ক্যাবিনেট, আরে ক্যাবিনেটটা আমাদের ব্যাপার। person, I mean, I don't blame the chief minister if someone has misguided him. মাননীয় মুখ্যমন্ত্রী, এই যে 4টা ক্যাবিনেটে পাস হয়েছে 27শে মে 2025, 3টা হুবহু আইছে, আর কিন্তু এটা লইয়া প্লিজ আমাকে আরেকটা আনা হয়েছে। মাননীয় বিধায়ক মহোদয়, মাননীয় বিধায়ক মহোদয়, আপনি শুধু প্রশ্ন করেন, শুনুন তো, আপনি শুধু প্রশ্ন করেন, উত্তর দিতে দেন না। পরে ওই যখন মিডিয়া থাকে আপনি প্রশ্ন করেন, উত্তর দিতে দেন না, যাতে মিডিয়াতে চলে যে আপনি প্রশ্ন করলে উত্তর দেওয়া যায় না। আপনি শুনুন না, আপনি শুনুন।
মাননীয় বিধায়ক শুনুন, আমি এরকম হয় না। শুনবেন তো, শুনেন, আচ্ছা স্যার, আপনি এটা কোনো বলুন। কথা স্যার? শুনবেন তো, আপনি ক্যাবিনেটে হলো না না হলো এটা ওনার লুকআউট না। হ্যাঁ, আমি ক্যাবিনেট মেমো ওনাকে দেখাতে বাধ্য নই। আপনি বসুন। আরে কি বলছে? মিনিস্টার আমার ইচ্ছা আমার answer cabinet দিচ্ছে। কি বললাম না আপনি- বললাম? আরে আপনি পয়েন্ট অর্ডার করেছেন, মিনিস্টার বলবে তো। এটা কোনো কথা? আরে মিনিস্টার আচ্ছা ঠিক আছে, আরে আপনি বসুন, স্যার আলোচনা হয়ে গেছে। আপনি বসুন। এটা পয়েন্ট অফ অর্ডার কি সারা ঘন্টা বলা যায় নাকি? না, বসেন ঠিক বসেন আছে। বসেন। আপনি অভিজ্ঞ, মিনিস্টার উত্তর দেবে এখন। মাননীয় সুদীপ বাবু, বারবার বলা হচ্ছে আপনি, হ্যাঁ, মাননীয় অধ্যক্ষ মহোদয়, উনি যেই বলছেন যে 4টে আনা হয়েছে, 4টে আনা হয়নি, আমি ওনাকে বলি আলাদা আলাদা ক্যাবিনেটে এসছে, একসাথে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অটল বিহারী বাজপেয়ী ইউনিভার্সিটি, ঠিক মিনিস্টার বলেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের ত্রিপুরা রাজ্যে যে 4টি এখন যে প্রাইভেট ইউনিভার্সিটি আসছে, সেটার পরিপ্রেক্ষিতে যেহেতু একত্রেই কথাবার্তায় সেখানে হচ্ছে, সেটাই আমি বলে দিচ্ছি। তারা আর অনবরত এমএলএ ডিস্টার্ব করবেন না, বলতে দিন না, শুনুন না। আরে শুনুন। সেগুলোকে আমি আগে বললাম, অনেক পরীক্ষা নিরীক্ষা করে সেগুলো আনা হয়েছে, কিন্তু তারপরও সমস্ত আমাদের যে ইউনিভার্সিটিগুলো আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়, আমাদের রাজ্য সরকারের কাছে বেসরকারি বিশ্ববিদ্যালয় তদারকির জন্য কিছু নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাও কিন্তু সেখানে থাকবে। যেমন বিশ্ববিদ্যালয়ের তথ্য ও নথি চাওয়ার অধিকার, আইন লঙ্ঘন হলে তদন্ত, প্রয়োজন হলে নির্দেশ জারি, গুরুতর ক্ষেত্রে স্বীকৃতি বাতিল করার ক্ষমতাও কিন্তু সেখানে থাকবে। তো স্বাভাবিক কারণেই আমাদের এই যে 4টি ইউনিভার্সিটি, সেগুলো সময়ের উপযোগী এবং সময়ের প্রয়োজনে সেগুলোকে আনা হচ্ছে। কারণ আমাদের যে এনইপি 2020, এই এনইপি 2020-তে এখন কিন্তু শিক্ষার বহুমুখী কিন্তু ডাইমেনশন কিন্তু সেখানে হয়েছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে মাল্টি ডিসিপ্লিনারি এসছে, গবেষণা ভিত্তিক শিক্ষার উপর সেখানে গুরুত্ব আরোপ করা হয়েছে, এবং প্রযুক্তি নির্ভর সেটাকে উচ্চ শিক্ষাকে করতে হবে। অর্থাৎ সেখানে প্রযুক্তি শিক্ষার সম্প্রসারণ করতে হবে, শিক্ষার মান সেখানে বাড়াতে হবে, গবেষণা এবং উদ্ভাবনমূলক কাজে সেখানে শিক্ষায় বৃদ্ধি করতে হবে, দক্ষ মানব সম্পদ তৈরি করাও কিন্তু উচ্চ শিক্ষায় এনইপির দৃষ্টিতে কাজ, সেখানে স্টার্ট আপ সংস্কৃতি সেখানে গড়ে তুলতে হবে, ডিজিটাল ইঞ্জিনিয়ারিং, ডিজিটাল ইনোভেশন সেখানে নিয়ে আসতে হবে, জেন্ডার ইনক্লুশন সেখানে বাড়াতে হবে, এবং নারীদের উদ্যোক্তা ও কর্মসংস্থানের নতুন সুযোগ কিন্তু সেখানে বৃদ্ধি করতে হবে। সেটা শুধুমাত্র এককভাবে সরকারি বিশ্ববিদ্যালয়ের দ্বারা এককভাবে সম্ভব নয়। সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিশেষ করে মাল্টি ডিসিপ্লিনারি যে শিক্ষা ব্যবস্থা সেটাকে চালু করার জন্য, কিংবা সেখানে শিক্ষার্থীদের রুচি এবং দক্ষতার উপর সেখানে জোর দেওয়া হয়েছে। কিরকম রুচি এবং মাল্টি ডিসিপ্লিনারি কিরকম? আমি কমার্সে পড়লেও আমার যদি আর্টসের কোনো একটা সাবজেক্টের ইন্টারেস্ট থাকে, সেটাকে আমাকে পড়ার সুযোগ করে দিতে হবে। আমি সায়েন্সে পড়লেও যদি আমার সঙ্গীত শিক্ষার যদি আমার কোনো ধরনের, আমি উদাহরণস্বরূপ বলছি, ইচ্ছে থাকে, সেই সুযোগ সেখানে আমাকে করে দিতে হবে। তো সেই কারণে সরকারি এবং বেসরকারি সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয়ের প্রয়োজন আছে। সে কারণে আগে আমরা
এর মানে আমরা আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা খাটো করছি না, সেগুলো তো এই ধরনের ওমেন্স ইউনিভার্সিটি আগে এনেছি, টেকনিক্যাল ইউনিভার্সিটি আমরা এনেছি, মেডিকেল ইউনিভার্সিটি আমরা এনেছি। শুধুমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর কিন্তু আমরা নির্ভর থাকিনি। আমরা সরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ও কিন্তু সেখানে আমরা নিয়ে আসছি। আমাদের ত্রিপুরাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা এখন যদি দেখি, গত কয়েক শিক্ষাবর্ষে প্রায় 30,000 থেকে 33,000 বিভিন্ন বোর্ডে, টিবিএসসি, সিবিএসসি, আইসিএসসি, আমাদের কিন্তু স্পেসিফিক্যালি এটা হয়েছে ইউজিসি দ্বারা বাতিল করে দেওয়া হয়েছে। স্পেসিফিক এই প্রশ্নগুলো এসছে, এগুলো তো দিন না। আরে ডিরিকগনাইজ হয়েছে, ডিলিস্টেড হয়েছে, বললো তো, বলো কি দেখা হয়েছে? আরে এগুলো স্বপ্নের কথা, তো স্বপ্ন বলা যাবে বহুত কিছু। প্রথমত কিভাবে, যেমন আর্যভট্ট ইউনিভার্সিটি সম্পর্কে বলা হয়েছে, অনেক অভিযোগ এখানে তোলা হয়েছে। দপ্তরের কাছে এখনো পর্যন্ত কেউ আর্যভট্ট ইউনিভার্সিটি সম্পর্কে লিখিত কেউ আজ পর্যন্ত অভিযোগ করেনি। অভিযোগ জমা করেছে একটা লিখিত অভিযোগ জিরানিয়া ল কলেজের। সেই অভিযোগের ভিত্তিতে আমার পুরো ডিটেলস আছে। আমরা একটা কমিটি গঠন করেছি সেটাকে তদন্ত করার জন্য। সেই কমিটি এখন সেটা তদন্ত সাপেক্ষ আছে। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে আপনারা যেটা বলেছেন, সেটা শুধুমাত্র তাদের অন্যান্য রাজ্য আছে। শুধুমাত্র মণিপুরের ক্ষেত্রে যে প্রশ্নটা আপনারা তুলেছেন, মণিপুরের একটা প্রাইভেট ইউনিভার্সিটি যখন গঠন হয় তখন তার একটা নির্দিষ্ট গাইডলাইন থাকে, কত দিনের মধ্যে তার কাছে কত জমি থাকতে হবে, কত দিনের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার শুরু করতে হবে, কত দিনের মধ্যে একাডেমিক ইয়ার শুরু করতে হবে। মণিপুরের ক্ষেত্রে তাদের একটা অসুবিধা হয়েছে। কেন অসুবিধা হয়েছে? মণিপুরের পলিটিক্যাল ক্রাইসিসের জন্য। কিছুদিন আগে আমরা জানেন লম্বা সময় মণিপুরে একটা ক্রাইসিস গেছে, সেই ক্রাইসিসের জন্য। তো সেই কারণে মাননীয় আমি যেটা বলছিলাম, আমাদের এই ত্রিপুরা রাজ্যে এখনো উচ্চ শিক্ষার ক্ষেত্রে 4 থেকে 5,000 স্টুডেন্ট আমাদের ত্রিপুরা ছেড়ে তাদের রুচি অনুসারে শিক্ষা গ্রহণ করার জন্য তাদেরকে বাইরে যেতে হয়। তো সেই কারণে তাদেরকে যাতে বাইরে যেতে না হয়, যাতে ত্রিপুরাতেই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। এছাড়া এখন বিশেষ করে যে প্রযুক্তি শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যবিজ্ঞান, বিগ ডেটা ব্যবস্থাপনা, স্বাস্থ্য বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, পরিবেশ বিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, পর্যটন ব্যবস্থা ইত্যাদি আধুনিক শিক্ষার প্রতি এখন স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের চাহিদা বেড়েছে। সেই চাহিদা থেকে যাতে বঞ্চিত না হয় তার জন্য কিন্তু একটা ব্যবস্থা। আমি আপনাদের একজন শিক্ষার্থী পড়াশোনার যে বাইরে গিয়ে আমাদের ত্রিপুরা থেকে যে পড়াশোনা করে তাদের যে বার্ষিক খরচ গড়ে প্রায় 2 থেকে 5 লক্ষ টাকা তাদের খরচ হয় বাইরে গিয়ে যখন পড়াশোনা করে। অর্থাৎ প্রতি বছর ত্রিপুরা থেকে আনুমানিক 200 থেকে 400 কোটি টাকা রাজ্যের বাইরে ব্যয় হচ্ছে, যেটা আমাদের এখানে যদি আমরা তাদের সুযোগ করে দেই সেই অর্থ কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। আপনাদের বলছেন বহু উচ্চশিক্ষিত বেকার পড়ে আছেন, তারা গেস্ট লেকচারার হিসাবে কাজ করছেন, তারাও কিন্তু সেখানে কাজ পাবেন। এছাড়া অন্যান্য অশিষ্ট কর্মচারীর ক্ষেত্র সেখানে আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। শিক্ষার্থীদের যে বাইরে যাওয়ার প্রবণতা সেটা হ্রাস পাবে এবং বিশেষ করে যে স্টার্ট আপ, বিভিন্ন উদ্যোক্তা এবং যে স্টার্ট আপ সংস্কৃতি সেটা আমাদের ত্রিপুরাতে গড়ে তোলা অত্যন্ত জরুরি, সেটা বৃদ্ধি পাবে এবং আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতা কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো নিতে পারে। ফলে সেই সহযোগিতাও কিন্তু আমাদের রাজ্যে আসবে। ইভেন তারা এখানে যে ইউনিভার্সিটি করছে তারা কিন্তু আমাদের রাজ্যে ইনভেস্ট করছে, সুতরাং আমাদের রাজ্যে কিন্তু সেটা ইনভেস্টমেন্টও আছে। আর জাতীয় শিক্ষানীতির বহু প্যারামিটার আছে,
সেটা যদি আমি বোঝাতে চাই তো অনেক দীর্ঘায়িত হবে। সুতরাং আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়ের কাছে বিনম্রভাবে আমি আবেদন জানাবো আমাদের এই বিলগুলোকে পাস করানোর জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, তো অনেক তো বলেছেন, না আমি একটু একটু মাঝখানে ক্লারিফিকেশন করতে বলেছেন। আমরা এখানে তো আমরা রাজ্যের মানুষের স্বার্থে না, আমরা তো বয়স শেষ, আমাদের তো অধিকাংশ মানুষের বয়স লিমিটেড। হোয়াট উই আর লিভিং ফর দ্য নেক্সট জেনারেশন। একটা ইউনিভার্সিটি, একটা এডুকেশন যে কনসালটেন্সি ফার্ম, কনসালটেন্স যারা করে তাদেরকে আমরা ইউনিভার্সিটি করার স্কোপ দিয়ে দিতেছি। এই যেটা মণিপুরের কথা কইল অক্ষণে, কোন কোথাও নাই। প্লিজ হ্যাভ এ লুক। আপনি টেক অল রিলেভেন্ট আউটপুট, these are all fictitious, fake universities. মাননীয় অপোজিশন থেকে যে প্রশ্নগুলো উঠেছে মাননীয় মুখ্যমন্ত্রী শুনেছে, দপ্তরের মন্ত্রী শুনেছে। এখন পর্যন্ত আমাদের পিরিয়ডে যেসব ইউনিভার্সিটি আমরা সেট আপ করেছি কেউ তো পালিয়ে যায়নি। না না, এক, তারপর থেকে গভর্নমেন্ট কলেজ, আমাদের মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে একটা সুপার স্পেশালিটির জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, তারাও পালিয়ে গেছে ডিউরিং ইউর পিরিয়ড। এখানে প্রশ্ন উঠেছে, খুব ভালো করেছেন উঠিয়ে, অলরেডি মাননীয় মন্ত্রী এবং চিফ মিনিস্টার নিজেও শুনেছে এগুলি। এই যে বলছে তারিখ, ক্যাবিনেটের তারিখ এর আগে আছে পরে হয়নি, ইউজিসি নিশ্চয়ই নির্দেশ দিয়েছে ইউজিসি না হলে দেবো না, এই জন্য অ্যাসেম্বলিতে আনেনি। দেখতে হবে আপনাদেরকে যে সংবিধানগত যে সিস্টেম এটা ভায়োলেশন হচ্ছে কিনা। এখানে আপনি টেকনিক্যাল রিপোর্টও দেখবেন পরিষ্কার। আমি 7 শিডিউল মোতাবেক, লিস্ট 3 মোতাবেক এন্ট্রি 25 আছে কিনা, এবং দেখবেন যে প্রিভিয়াস স্যাংশন অফ দি গভর্নর এটা আমার লাগবে না যদি 304 এর সাথে আমার যদি অ্যাট্রাক্ট থাকে, দেখবেন যে গভর্নরের সিগনেচারের দরকার নেই, এবং প্রায় পারমিশন অফ দি প্রেসিডেন্ট এটাও লাগবে না। এটা দেখবেন আপনি। এরপরে যদি কখনো প্রশ্ন তোলা, আর্যভর তো পালিয়ে যায়নি, এখনো যাবেও না, গভর্নমেন্ট সেভাবে টেক আপ করছে। এখানে আপনার যেটা বলছেন মাননীয় মন্ত্রী ভালো করে শুনেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই শুনছে। আমরা সবাই আমরা ক্যাবিনেটে বলেও দিই এটা পাস করলাম, আরো ভেরিফাই করুন। ওই যে বলছে মাননীয় মন্ত্রী আমি ভালো করে ভেরিফাই করে দেখছি, সুতরাং যে প্রশ্ন ওঠে না, আমরা আনতে চাই। আমরা আমাদের ইউনিভার্সিটি যত আসবে আমাদের ভালো, কারণ আমাদের এখানে প্রয়োজন আছে। যত বেশি ইউনিভার্সিটি আসবে, এই যে কন্ডিশনগুলি দিল, পাওয়ার টু মেক স্ট্যাটিউটস, সরকারকে স্ট্যাটিউট করার পাওয়ার দিয়ে দিল। প্রত্যেকগুলি আছে, সরকারের কন্ট্রোল আছে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড আছে, এবং কন্ডিশন অফ দি সার্ভিস অফ দি এমপ্লয়ি আছে। এগুলি দেখবেন আমরা আছে কিনা। সুতরাং এটা ইজিলি পাস হবে, এর মধ্যে কোন রকম কিন্তু প্রশ্ন নাই। আর ক্যাবিনেটের ব্যাপার এটা আপনাদের জায়গায় ভাবেন না। কোন ক্যাবিনেট মিনিস্টার যদি বলে এই মাননীয় মন্ত্রী আপনি যে আনলেন আমি তো জানি না, দেন ইউর কোশ্চেন, ইউ আর নট দি পার্ট অফ ক্যাবিনেট। দেন একটা করে দেন, প্রথমটা দেন ওনাকে। কি হয়েছে? সরকারি ইউনিভার্সিটি গতকাল থেকে আজ অব্দি একটা কথা আমরা বলিনি। এখানে না সরকার আমি প্রশংসা করছি, এবং ইউনিভার্সিটি সবগুলি বিল পাস হয়েছে। উই আর ফর ডেভেলপমেন্ট, এডুকেশন আরো এক্সপান্ড হোক। স্পেসিফিক্যালি বিলের মধ্যে কিছু নেই। আরে বললে তো হবে না, ইউ হ্যাভ টু স্যাটিসফাই দি লেজিসলেটরস। আমরা আইন তৈরি করবো, আমরা সাক্ষী কথা শুনুন, আপনি কথা বলার সময় বলিনি আমি।
আমরা আইন তৈরি করব, সাক্ষী হব, আর সবটা ঢাকি রেখে হবে? না না, এটা তো আলাদা কথা, এটা গায়ের জোরের কথা বলছেন আপনি। কিন্তু স্যাটিসফাই হতে হবে। না না, ধরুন স্যাটিসফাই হই নাই, নিশ্চয়ই। আমরা যে ছিলাম ওখানে হ্যাঁ। এই যে হই নাই, বাইরে চলে গেছি। আই এম নট দি পার্ট অফ দি বিল, আই এম নট দি পার্ট অফ দি ইউনিভার্সিটি মাননীয় এখন থাকবে যে বিরোধীরা ইউনিভার্সিটি চলেছেন থ্রি টাইম, একবার বিল উড্র হয়েছে, সিলেক্ট কমিটিতে গেছে, যাবে 3 টাইম। দিয়েছে। কেন? আপনি প্রশ্ন তুলেছেন, এগুলো কালকেই পরীক্ষা তো করা দরকার। কালকে তো মাননীয় মুখ্যমন্ত্রী আমরা আপনাকে গুরুত্বপূর্ণ সাহায্য দিক করেছি, যেমন কিন্তু শুধু এই ক্ষেত্রে বাড়িয়েছে ওটা opposition with logic, with facts, with figures। আর আপনারা বলছেন, দেখুন ভবিষ্যৎ যে সমস্ত অফিসাররা করেছে এদেরও যেতে হবে, আনসারেবল হবে। আর যারা আর কোথায় যাবে দেখবেন তো, কেউ ছাড়া পাবে না, কেউ ছাড়া পাবে না, ঠিক আছে, ঠিক আছে। যে সমস্ত অফিসারগুলো বানিয়েছে। ঠিক আছে, Okay, ঠিক আছে। না স্যার, আমরা এটা মানতে পারি না। ঠিক আছে। এটা ঠিক আছে, একদম বলেছেন, এটা উদ্র করার জন্য আমরা বলছি উদ্র করুন। স্যার, বিল উঠান না, একটা সিরিয়াল করে মাননীয় অধ্যক্ষ মহোদয়, কিছু করার থেকে পরে করবে। সায়েন্স টেকনোলজি প্লিজ দেখুন, মাননীয় স্পিকার মহোদয়, এখন এইরকম একটা অবস্থা হয়েছে ত্রিপুরাতে। আমরা চাইছি এখানে আমরা ফর এক্সাম্পল অ্যাপোলো হসপিটাল, একটা উদাহরণ দিচ্ছি। আপনি অ্যাপোলো হসপিটাল আপনার সময়ও ট্রাই করেছেন। না না, আপনার সময় লেট মি ফিনিশ। আমি দাঁড়ালাম কি করে? আমি উদাহরণ তো এক্সাম্পল দিতে হবে। আপনি অ্যাপোলোর জন্য ট্রাই করেছিলেন, এরপরে আমাদের সরকার আসার পরে ওনারাও ট্রাই করেছেন। আমি নিজে গিয়ে অ্যাপোলোকে আমি বলে এসেছি হসপিটালকে এখানে আসার জন্য, আসে না। এখন আপনি ওই ধরনের রিকগনাইজড যদি আপনি ভাবেন যে এইরকম লোক যদি আসে ইউনিভার্সিটি তবেই ত্রিপুরার মতো জায়গায় আসবে, তাহলে বলবেন ইয়েস গ্রান্টেড। এই যে বিষয় দেখতে হবে এখানে, কেউ যদি আমরা আজকে নতুন নতুন ছেলে মেয়েদের কেন আমরা মানে সামনের দিকে এগিয়ে দিচ্ছি, স্টার্ট আপ আমরা আরম্ভ করেছি না। এখন এতগুলো আজকে যখন এই বিলগুলো আসে, এখানে ক্যাবিনেটে কি ডিসিশন হয়েছে, কোন জায়গায় কে হয়েছে, আপনার ইনফরমেশন কিন্তু ভেরি গুড। আমি আপনাকে বলছি ভেরি গুড, আপনি এত সুন্দরভাবে ইনফরমেশন গুলো আনেন। দেখতে হবে এত ভালো করে ইনফরমেশন গুলো কোত্থেকে আনেন। এনিওয়ে, এটা ভালো একটা আপনার এটা ইয়ে। কিন্তু ঘটনা হচ্ছে যে মাননীয় আমাদের ডিপার্টমেন্টাল মিনিস্টার হায়ার এডুকেশন উনি যে বলছেন, দেখুন সিকিমের মতো একটা ছোট জায়গা, লোক সংখ্যা ছিল আগে 5 লক্ষ, এখন 7 লক্ষ, ইফ আই এম নট রং। সেই জায়গার মধ্যে অলরেডি 23 থেকে 24টি আপনার 23 থেকে 24টা, আপনি শুনুন না প্লিজ, 24টা ছোট্ট 23 থেকে 24টা। আর সিকিম এখন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আজকে পার ক্যাপিটা ইনকাম হাইয়েস্ট। তো আমরা যদি এইগুলো বারবার বাধা পাই, আরে কার ক্ষমতা আছে? ইউজিসির নর্ম ছাড়া কার ক্ষমতা থাকবে এখানে চালানোর জন্য? আমরা তো দেবো না ওকে, আমরা দেবো না ওদেরকে। কাজে লেট দেম কাম হিয়ার। আর উইদাউট ইউজিসি ছাড়া প্রতিটা ডিপার্টমেন্টাল এরিয়া, আপনাকে বলছি, আপনি প্লিজ কাইন্ডলি শুনুন, প্রতিটা ডিপার্টমেন্টে ইউজিসির পারমিশন ছাড়া খুলতে পারবে না তো ওরা, আর স্টুডেন্টই আসবে না। আর এই স্টুডেন্ট যদি এখান থেকে পাশ করে যায়, ও তো কোনো গার্জিয়ানও দেবে না এখানে আসতে। আপনার টেকনো ইউনিভার্সিটি আপনাদের সময় হয়েছে কিনা? আপনাদের সময় টেকনো ইউনিভার্সিটি এনেছেন। তা আমি যদি বলি টেকনোতে, উনি যে বললেন, আমি যদি বলি টেকনো ইউনিভার্সিটির কি দুর্দশা, আমি গিয়ে দেখে এসছি, কিরকম লাগবে আপনার এখন? তো না না, এই যে উনি যে বললেন যে আরে প্লিজ, আরে আমাকে ফিনিশ করতে দিন। শুনেন এই যে বাবু, আপনি বসেন ইউনিভার্সিটির আর বলছেন। আমি যদি বলি এখন যে টেকনো ইউনিভার্সিটির কি অবস্থা, এটা না 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 জোরে, এই যে জোরে বলেন না, এতে করে তো মানে এইভাবে তো এটাকে নিয়ে আপনি এস্টাবলিশ করতে পারবেন না। এগুলো না, কথাটা হচ্ছে যে আপনি এইভাবে বললে যে আপনি এস্টাবলিশ করতে পারবেন। আমার যতদূর মনে হয় বসেন সবচেয়ে ভালো
আমরা এতগুলো এখানে যারা মিনিস্টার আছেন মিস দ্য ট্রেন, কারণ এগুলো সব এই যে আমাদের যারা যারা আছে না এদের ভিতরে আমার মনে হয় আপনার কাছে নগণ্য। স্যার আমি ওই ট্রেন থেকে লাভ পাই রাইস মাননীয় অধ্যক্ষ এই ট্রেনটা মানুষের কথা ভাবে না, রাঙের কথা ভাবে। টেকনোলজি ত্রিপুরা বিল 2026, the Tripura Bill number 09 of 2026 পাস করার জন্য আমি প্রস্তাব পেশ করছি। এখন উচ্চ শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল সায়েন্স টেকনোলজি অ্যান্ড অ্যালাইড স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2026 within bracket the Tripura Bill number 09 of 2026 বিবেচনা করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই অতএব প্রস্তাবটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। না, পাশের কথা বলছে স্যার, পাশের প্রস্তাব, হ্যাঁ পাশের প্রস্তাবটা দিয়েছে উনি মাননীয় মন্ত্রী, হ্যাঁ। পাশের প্রস্তাব দিয়েছে, পাঁচটা পড়ে। আমি বিলের ধারাগুলি বুঝতে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং থেকে 53 ধারাগুলি এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সভা কর্তৃক গৃহীত হল। এখন বিলের শিরোনামাটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য বুটে দিচ্ছি। বিলের শিরোনামাটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই অতএব বিলের শিরোনামাটি উক্ত বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। এবার পাশের কথা বলুন। এখন সবার কার্যসূচি হলো সায়েন্স টেকনোলজি অ্যান্ড অ্যালাইড স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2026, দ্য ত্রিপুরা বিল নম্বর 09 অফ 2026 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি উচ্চ শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বলছে এখন উনি বলেছে উত্থাপন করে এখন শুধু আচ্ছা যারা প্রস্তাবের পক্ষে আছে বলে দিন। আচ্ছা এখন আমি উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বুটে দিচ্ছি। প্রস্তাবটি হল সায়েন্স টেকনোলজি অ্যান্ড অ্যালাইড স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2026 উইদিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 09 অফ 2026 পাস করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই অতএব আলোচ্য বিলটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। এবার ওটা করে দেন। সেকেন্ডটা প্রথম আগে বিবেচনা বলেন। হ্যাঁ মাননীয় বলো অধ্যক্ষ মহোদয়, অটল বিহারী বাজপেয়ী স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025, the Tripura Bill number 10 of 2025 কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল অটল বিহারী বাজপেয়ী স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 ত্রিপুরা বিল। হ্যাঁ বলবেন, হ্যাঁ। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই পক্ষের বিপক্ষে এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই অতএব প্রস্তাবটি সভা কর্তৃক গৃহীত হল। আমি বিলের ধারাগুলি বুটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং থেকে 53 নং ধারাগুলি এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে
সর্বসম্মতিক্রমে সভা কর্তৃক গৃহীত হলো। এখন বিলের শিরোনাম বিলে যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের শিরোনামাটি উক্ত বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। এখন সবার কার্যসূচি হলো অটল বিহারী বাজপেয়ী স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 উইদিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 10 অফ 2025 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়, অটল বিহারী বাজপেয়ী স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 উইদিন ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নম্বর 10 অফ 2025 এই বিলটি পাশ করার জন্য প্রস্তাব পেশ করছি। এখন আমি উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বুটে দিচ্ছি। প্রস্তাবটি হল অটল বিহারী বাজপেয়ী স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 উইদিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 10 অফ 2025 পাস করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব আলোচ্য বিলটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হলো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 উইদিন ব্র্যাকেট ত্রিপুরা বিল নম্বর 13 অফ 2025 এই সভায় বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 দি ত্রিপুরা বিল নম্বর 13 অফ 2025 এই বিলটি বিবেচনার জন্য প্রস্তাব পেশ করছি। এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বুটে দিচ্ছি। প্রস্তাবটি হল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 উইদিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 13 অফ 2025 বিবেচনা করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব প্রস্তাবটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। আমি বিলের ধারাগুলি বুটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং থেকে 53 নং ধারাগুলি এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। আমি মনে করি যারা হ্যাঁ বলেছেন এবং না বলার কেউ নেই এই বিলের জন্য, অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। এখন বিলের শিরোনামাটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য বুটে দিচ্ছি। বিলের শিরোনামাটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের শিরোনামাটি উক্ত বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। এখন সবার কার্যসূচি হল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল নম্বর 2025 উইদিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 13 অফ 2025 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 উইদিন ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নম্বর 13 অফ 2025 এই বিলটি পাশ করার জন্য আমি প্রস্তাব পেশ করছি। এখন আমি উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বুটে দিচ্ছি। প্রস্তাবটি হল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 উইদিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 13 অফ 2025 পাস করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব আলোচ্য বিলটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হল ত্রিপুরা টেনান্সি বিল 2025 উইদিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 6 অফ 2026 এই সভার বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি। Mananiya Speaker, sir, I hereby give of my intention
that the Tripura Tenancy Bill 2025 in bracket Tripura Bill number of 6 of 2026 be taken into consideration. এখন মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বুটে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা টেন্ডেন্সি বিল 2025 উইদিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 6 অফ 2026 বিবেচনা করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব প্রস্তাবটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। আমি বিলের ধারাগুলি বুটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং থেকে 46 নং ধারাগুলি এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। আমি এখন বিলের অন্তর্গত অনুসূচিটি শিডিউল উইদিন ব্র্যাকেট বুটে দিচ্ছি। বিলের অন্তর্গত অনুসূচিটি উইদিন ব্র্যাকেট শিডিউল এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের অনুসূচিটি উইদিন ব্র্যাকেট শিডিউল এই বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। এখন বিলের শিরোনামাটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য বুটে দিচ্ছি। বিলের শিরোনামাটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের শিরোনামাতে উক্ত বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। এখন সবার কার্যসূচি হল ত্রিপুরা টেন্ডেন্সি বিল 2025 উইদিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 6 অফ 2026 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। Honorable Speaker Mahoday, that the Tripura Tenancy Bill 2025 in bracket Tripura Bill number 6 of 2026 this bill be passed. এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বুটে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা টেন্ডেন্সি বিল 2025 উইদিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 6 অফ 2026 পাস করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব আলোচ্য বিলটি সভা কর্তৃক গৃহীত হল। এখন হ্যাঁ, financial business general discussion on the demands for grants budget estimates for the financial year 2026-27. স্যার, মাননীয় অধ্যক্ষ মহোদয়, একটা বক্তব্য। এই যে কাট মোশনে কি দিয়েছিলেন কেন স্যার? এগুলি ডিসকাস হবে না? এগুলি আজকে জেনারেল ডিসকাশন দেখেছে কোভিডের সময়। এর আগে তো কাট মোশনটা হয় রতন বাবু, এটাও জানেন না? জেনারেল ডিসকাশনের পরে কাট মোশন জেনারেল ডিসকাশন শেষ হোক না ভাই। জেনারেল ডিসকাশন আগে কাট মোশন হয়ে অনেকবার হয়েছে। তখন আপনিও ছিলেন স্যার। এখন বাজেট ডিসকাশন, বাজেট ডিসকাশনের পরে কাটমোশন বসেন 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 বসেন। সাপ্লিমেন্টারি কি হলো? সাপ্লিমেন্টারি আগে হয়েছে বাজেট ডিসকাশন। এখন বাজেট ডিসকাশন শুরু করার জন্য অনারেবল মেম্বার রঞ্জিত দাসজিকে আলোচনা রাখার জন্য আমি অনুরোধ করছি। ডিসকাশন আমরা শর্ট করেছি বিধানসভা অধিবেশন, তো যেহেতু জেনারেল ডিসকাশন খুব বেশি লম্বা চড়া করা, আমরা সংক্ষেপ করে বলছি। ম্যাক্সিমাম আমাদের পুরো টিমের মধ্যে 4 জন বলবে, মুখ্যমন্ত্রী সহ। তো 10
মিনিট করে। এদিকে দিয়েছে তো 5 জন। কমন দেয় না একটু একটু। বিভিন্ন পার্টি থেকে তো দিতে হবে সবাইকে মিলে। এদিকে 2 জন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 4 দিয়ে 6, 4 দিয়ে 6, এদিকে 3 করুন 9, ওইখানে 1 জন। হ্যাঁ, আচ্ছা, আলোচনা শুরু করুন রঞ্জিত দাস। মাননীয় অধ্যক্ষ স্যার, সহজ কথায় বাজেট হলো আগামী 1 বছরের রাজ্যের মানুষের জন্য সরকার কি কাজ করবে তার আর্থিক রোড ম্যাপ। গত 16 মার্চ মাননীয় অর্থমন্ত্রী এই সভায় $34,212 কোটি 31 লক্ষ টাকার অভূতপূর্ণ বাজেট এখানে পেশ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে। মন্ত্রিসভার সমস্ত সদস্যদের এবং মাননীয় অর্থমন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এই ধরনের সর্বপোষী এবং একটি বিকশিত বাজেট এই সভায় পেশ করার জন্য। এই বাজেটের প্রতি আমি পূর্ণ সমর্থন জানিয়ে খুব সংক্ষেপে, যেহেতু আপনি বলেছেন 10 মিনিটের মধ্যে শেষ করার জন্য, তো আমি চেষ্টা করব যতটা সংক্ষেপে সেটাকে শেষ করা যায়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, গতকালকে বিরোধী দলনেতা এলওপি তিনি যখন ভাষণ দিচ্ছিলেন বাজেটের উপরে, তিনি তার প্রারম্ভিক ভাষণে যে কথাটি এখানে উল্লেখ করেছেন এবং বিরোধীরা দীর্ঘদিন পর্যন্ত এই বাজেটকে কোথাও সরকার পক্ষের আমি 8 বছর পর্যন্ত দেখেছি সমর্থন করেননি। এবার যে বাজেটটা, সেই বাজেটটাকে যদি তারা সমর্থন না করে ত্রিপুরার জনগণ তাদেরকে ক্ষমা করবে না। এই কারণ এই বাজেটটা মাননীয় অর্থমন্ত্রী করহীন ভাবে এই বাজেটটা পেশ করেছেন। তো সুতরাং যদি করহীন বাজেটকে সাপোর্ট না করা হয়, এতে বোঝা যাবে বিরোধী দল সহ এবং কংগ্রেসের যারা সদস্য রয়েছেন তাদের মূল উদ্দেশ্য যে জনগণের উপরে কর চাপানো বাজেট তৈরি করা হোক। তো সুতরাং এদিক থেকে এই একটা অর্থনৈতিক যে অবস্থার মধ্যে দাঁড়িয়ে মাননীয় অর্থমন্ত্রী খুব কঠিনভাবে, যখন একটা রাজ্যের নিজস্ব আয় কম, সেই কম আয়ের মধ্যে এবং গত যে বামফ্রন্ট সরকারের আমলে অর্থাৎ 2017-18-তে যে বাজেট, যে অর্থ বরাদ্দ হয়েছিল, মানে বাজেটে ধরা হয়েছিল 15,956 কোটি টাকা, এবং বর্তমান যে বাজেট ওই বাজেটের থেকে 114 গুণ বেশি করা হয়েছে। তারপরও তারা এই বাজেটকে সমর্থন করছেন না। মাননীয় এলওপি তিনি বলেছেন বাস্তবের সঙ্গে এই বাজেটের কোনো মিল নেই। 1, 2 তিনি বলেছেন ঋণ করে ঘি খাওয়ার মতো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আপনার মাধ্যমে বিরোধী দলনেতাকে বলতে চাইছি যে 2017-18 যে বছর ত্রিপুরার মানুষ বামপন্থীদের গণবর্জন করেছিল, সেই বছরে তারা বাজেট 2 লক্ষ টাকা, এখন 8 বছর পরে এসে বলছেন যে ঋণ ছাড়া, মানে ঋণ নিয়ে বাজেট করা ঘি খাওয়ার সময়। ওনারা যদি ওই সময় ঋণ না করে বাজেট তৈরি করতেন বা ঋণ না করে ত্রিপুরাকে পরিচালনা করতেন
আগে 10, পরের 35, মাঝখানে জোটের 5 কে বাদ দিলে 35 বছর শাসন করে ওই বছর যে বাজেট করেছিলেন, ঋণ এবং বাজেটের পরিমাণ কাছাকাছি, মাত্র 1000 কোটি টাকার কাছাকাছি। তাহলে একটা সরকারের উপর যখন একটা ঋণের বোঝা রেখে যায় কোনো সরকার, পূর্ববর্তী সরকার, ওই সরকারকে ঋণ পরিশোধ করতে হবে, তারপর ঋণের শোধ পরিশোধ করতে হবে, এবং যে কর্মচারীরা রয়েছেন তাদের বিভিন্ন তাদের যে বেতন ভাতা এবং তাদের দিয়ে দেওয়া, এইগুলো সরকার তার মধ্যে থেকে, এবং সরকারের যে বাজেটের উন্নয়নমূলক যে দিক, যে বাজেটগুলো, সেগুলোকে এই বাজেটের মধ্যে রাখা হয়েছে যাতে ত্রিপুরার সামগ্রিকভাবে উন্নতি হয়। তার জন্য এই বাজেটে বিশেষভাবে কৃষি, মৎস্য, পশুপালন থেকে শুরু করে স্বাস্থ্য, এবং বিশেষভাবে উল্লেখযোগ্য হলো এখানে যারা যারা বিরোধী দলে রয়েছেন অনেকে এখানে বাজেটে কোনো কিছু প্রবন্ধনে বাজেটে কমিয়ে দেওয়া হচ্ছে, জনজাতিদের কোনো অগ্রগতি করা হচ্ছে না। আমি আপনার মাধ্যমে মাননীয় বিরোধী দল সহ যারা যারা জনজাতিদের জন্য এই সরকার এই বাজেটের মধ্যে কোনো ব্যবস্থা রাখছেন না, তার জন্য আমি তাদেরকে বলবো, প্যারা নং 93 অর্থাৎ 73 নং প্যারাতে আপনারা পরিষ্কারভাবে সেখানে মাননীয় অর্থমন্ত্রী সুন্দরভাবে সে বাজেটকে সেখানে রেখেছেন। আমি সেটা একটু পরে শোনাবো, এই কারণে যেহেতু এই বিষয়টি নিয়ে বিরোধীরা বেশি বেশি করে জনগণেরকে, অর্থাৎ বিশেষভাবে জনজাতি এরিয়ার মানুষকে উত্তপ্ত করে ভোট ব্যাংক তৈরি করা, তার জন্য এই বাজেটের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যখন রাজ্যপালের যে ধ্বনিসূচক যে ধন্যবাদ সূচক ভাষণ দিচ্ছিলেন, সেখানে তিনি পরিষ্কারভাবে তিনি সেগুলি উল্লেখ করেছেন। আমিও আবার সেটা উল্লেখ করছি যে 2026-27 অর্থবর্ষের রাজ্য সরকার ত্রিপুরার উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদ জন্য মোট 914 কোটি 82 লক্ষ টাকার প্রদান করবেন। তাছাড়া এই বরাদ্দের বাইরেও TTAADC সার্বিক পরিকাঠামোগত উন্নয়নের জন্য RIDF ও SASCI এর অধীনে অতিরিক্ত অর্থ বরাদ্দ থাকবে। প্রাইভেট সাপ্লেন এবং TSP আওতায় মোট বরাদ্দ রাখা হয়েছে 7,542 কোটি 6 লক্ষ টাকা, যা রাজ্যে, এখানে একটু মন দিয়ে শুনতে হবে, যারা বলছেন যে জনজাতিদের উন্নয়নের জন্য সরকার টাকা রাখতে হচ্ছে না, রাজ্যের মোট উন্নয়ন খাতে কি, রাজ্যের যেগুলো ক্যাপিটাল বাজেট যেগুলো থাকে, কর্মচারীদের বেতন, আমরা যে বিধানসভার খরচ, সেগুলোর বাদে যেটা উন্নয়ন খাতে সেই অর্থটা রাখা হয়েছে, ব্যয় করা হবে 39.39%। তারপরে যদি কেউ বলে জনজাতিদের জন্য এই সরকার কোনো টাকা কম রাখা আছে, তাহলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। যদি মানুষকে বিভ্রান্তি করা হয়, মানুষ তাহলে তাদেরকে ক্ষমা করবেন না। আমি আপনার মাধ্যমে মাননীয় বিরোধী দলনেতা যে বিষয়গুলো বলেছেন তা আজকে নয়, এদের জন্মলগ্ন থেকে। আপনার কমিউনিস্টরা যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে, 1948 সালে যখনও ভারতবর্ষের নিজস্ব সংবিধান এখনো চালু হয়নি, তখন তারা একটা স্লোগান দিয়েছিল, এ আজাদি ঝুটা হে, দেশ আবি তক ভুকা হে। এদের মগজের মধ্যে ওই স্লোগান এখন পর্যন্ত রয়েছে। যখনই বিধানসভায় আসবে, মানুষ অনাহারে মৃত্যু হচ্ছে, লোককে বিক্রি করে দিচ্ছে, এদের মানসিকতাকে এখন পর্যন্ত তারা সংশোধন করতে পারেনি। আমি মহতি সবাই বলবো, এখন তারা তাদের সংশোধন করা উচিত, তাদের মনে রাখা উচিত। প্রাক্তন স্বর্গীয় শ্রদ্ধেয়
প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছিলেন গরিবি হটাও, আর কমিউনিস্টরা বলেছেন ধনবাদ হটাও। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিকাশ, সবকা প্রয়াস। এই তিন দলের নেতাদের কথা থেকে বোঝা যায় যে মানুষের জন্য সরকার কি করছে। এখানে সুদীপ বাবু মাননীয় বিধায়ক বলছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তিনি বলছেন যে তার চেয়ে জওহরলাল নেহরু ভালো ছিলেন। ভারতবর্ষ আজ দ্বিখণ্ডিত হয়েছে এবং কিসের ভিত্তিতে? সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে। এই সময় জওহরলাল নেহরু এবং জিন্নাহ যদি দেশ বিভক্ত না করত, আজকে ভারতবর্ষে যারা রয়েছেন তাদের আজকে দুর্দশা হতো না। এবং এই দুর্দশার জন্য যারা দায়ী ছিলেন, দীর্ঘদিন শাসন করেছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার জন্য তারা দেশকে বিভাজন করেছেন। আর দেশ থেকে যারা উদ্বাস্তু নয়, তারা দেশের সংবিধানের নিয়ম মেনে এই ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন এদের অপরাধ নয়, অপরাধ রাষ্ট্রনায়করা করেছিলেন। তার জন্য তাদেরকে, এই দেশের যারা হিন্দু রয়েছেন তাদেরকে অধিকার দেওয়া হচ্ছে। প্রশ্ন হচ্ছে মুসলমানদেরকে কেন দেওয়া হচ্ছে না? কারণ মুসলমানদের জন্য আলাদা পাকিস্তান রাষ্ট্র রয়েছে, তাদের ধর্মীয় ভাবে সেখানে নিপীড়ন হচ্ছে না, অত্যাচার হচ্ছে না। তার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন এদের রাইট রয়েছে। ভারতবর্ষ এই দেশ আমাদের বিশাল দেশ, পাকিস্তান, পূর্ব বাংলাদেশ, এই বিশাল দেশের আমরা নাগরিক। কারণ মানুষের অপরাধ নয়, অপরাধ করেছে রাষ্ট্রনায়করা। তার জন্য কংগ্রেস সম্পূর্ণভাবে দায়ী। শুধু দায়ী নয়, এদের মধ্যে যে বিভাজন তৈরি করা, ক্ষমতার জন্য যে লড়াই করা, জোট আমরা দেখেছি কিছুদিন পর পর মুখ্যমন্ত্রীকে তারা তাড়িয়ে দিয়েছিলেন, দিয়ে তারা ক্ষমতার মধ্যে গ্রুপিজম তৈরি করা চেয়েছিলেন। বিজেপির মধ্যে এসে সে গ্রুপিজম তৈরি করে বিজেপিকে ধ্বংস করা। তার জন্য তখন মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব টের পেয়েছেন বলে এই ধরনের লোককে মন্ত্রিসভা থেকে বিতাড়িত করেছে বলে আজ ভারতীয় জনতা পার্টি সুন্দরভাবে ক্যাবিনেট এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সরকার বিভিন্নভাবে কাজ করছে। আমি আশা ব্যক্ত করব মাননীয় অধ্যক্ষ আপনার মাধ্যমে যারা বিশেষভাবে যুব শক্তি রয়েছে তাদেরকে যেভাবে বিভ্রান্ত করা হচ্ছে, মাননীয় আমাদের শ্রমমন্ত্রী যেভাবে সুন্দরভাবে উনি তার ভাষণের মধ্যে আপনার উল্লেখ করেছে যে কতজন লোককে চাকরি দেওয়া হয়েছে এবং কোন কোন বিষয়ের উপরে সেগুলোকে করা হয়েছে সুন্দরভাবে। টোটাল অর্থাৎ এই 8 বছরে প্রায় 50,935 জনে চাকরি হয়েছে। আবার কিছু প্রসিডিং চলছে যেটা তিনি উল্লেখ করেছেন। আমি আবার উল্লেখ করছি এই কারণে, কারণ ওই দিন গতকালকে মাননীয় বিরোধী দলনেতা তিনি বলেছিলেন মাত্র 20,845 জন, 50,000 কোথায় গেল? 20,845 জনের রেগুলার চাকরি হয়েছে এবং চুক্তি ভিত্তিতে এসপিও সহ অঙ্গনারী আউটসোর্সিং এ 16,497 জন এবং নিয়োগ প্রক্রিয়া চলছে 13,595 জন। যদি সবগুলোকে যোগ করা হয় 50,937 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। কেন ধীর গতিতে এটা চলছে? মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় উনি তার ভাষণে পরিষ্কারভাবে তিনি বলেছেন যে আমরা এমন কোন সিদ্ধান্ত নেব না যে সিদ্ধান্তর ফলে 10,323 জন তৈরি হয়। যে সরকারে চাকরি দেবে, একটা ছেলে মেয়ের চাকরি ক্যান্সেল করার মতো কোর্টের ক্ষমতা থাকবে না। সমস্ত নিয়ম নীতি মেনে কোন দল কোন রাজনীতি করে মেধার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে এই সরকার সেখানে বিশেষভাবে চাকরি প্রদান করা হচ্ছে। সুতরাং ত্রিপুরা যুব শক্তি যারা চাকরি প্রাপক তারা এই সরকারের প্রতি তাদের আস্থা ভালোবাসা রয়েছে যে আগে চাকরির জন্য নেতা মন্ত্রী বাড়ির পিছনে পিছনে অর্থ নিয়ে বা ক্ষমতা নিয়ে যেতে হয়। কংগ্রেস আমলে জোট আমলে অফার থাকতো নেতা মন্ত্রীদের পকেটে
আর সিপিএমের আমলে পার্টি অফিস থেকে চাকরি দেওয়া হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে যারা চাকরি পায় তারা তাদের যোগ্যতা মাধ্যমে তারা সেই পরীক্ষা একটা স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে সে চাকরি করা হচ্ছে। এবং তাই নয়, আজকে বিশেষভাবে মাননীয় অধ্যক্ষ মহোদয় আমি শেষ করে দেব, বিশেষভাবে করা যায় কিভাবে বিভিন্ন যে সরকারি টাকা অর্থ জনগণের কাছে যাবে তার স্বচ্ছতার জন্য সরকার এবার বিএমসি এবং ডিবিটির মাধ্যমে অর্থাৎ বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করা বাস্তবের মধ্যে কল্যাণমূলক প্রকল্পগুলিকে ডিজিটালাইজেশন কনক্লুশন করেন 2097 কোটি টাকার বিভিন্ন ভাবে বিতরণ করা হচ্ছে। অর্থাৎ সরকার একটা স্বচ্ছতার মধ্যে নিয়োগ নীতি থেকে শুরু করে বেনিফিশিয়ারিদের টাকা দেওয়া হচ্ছে। সুতরাং এই বাজেটকে যারা যারা সমর্থন করবে না তারা এই বিধানসভার পবিত্র এই কক্ষ থেকে বের হলে মানুষ তাদেরকে ক্ষমা করবে না, আজকে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি। তাই আমি এই মাননীয় অর্থমন্ত্রীর দ্বারা এই প্রস্তাবিত বাজেটের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এবং আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করলাম। বহুত বহুত ধন্যবাদ রঞ্জিত বাবু, আপনি একটা সময়টার উপর নজর রেখেছেন। এখন মাননীয় এমএলএ অশোক মিত্রজি। মাননীয় স্পিকার মহোদয়, প্রথমে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি বাজেটের উপর আমার আলোচনা আমি শুরু করছি। এই বাজেট গত 16ই মার্চ আমাদের অর্থমন্ত্রী ওনার দীর্ঘ প্রায় 2 ঘন্টা ব্যাপী ভাষণের মধ্যে দিয়ে রেখেছেন। 47টি দপ্তরের প্রায় 47 পৃষ্ঠা ব্যাপী উনি ওনার বক্তব্য রেখেছেন। এই বক্তব্যের মধ্যে একটা ভাগে যেমন গত অর্থ বছরের একটা পরিসংখ্যান দিয়েছেন, গত অর্থ বছরে কি খরচ হয়েছিল, কোথায় খরচ করেছেন তার একটা পরিসংখ্যান যেমন দিয়েছেন, ঠিক তেমনি এবারকার অর্থ বছরে যে বরাদ্দ উনি রেখেছেন তারও একটা রূপরেখা দিয়েছেন। সেখানে উনি যেটা দেখিয়েছেন যে এই অর্থ বছরে 34,212.31 কোটি টাকা উনি বরাদ্দ রেখেছেন। গত বছরে এই বরাদ্দ ছিল 32,443 কোটি টাকা। উনি বৃদ্ধিটা পেয়েছেন 5.52%। এবং উনি আরো যেটা বলেছেন যে স্বাস্থ্য খাতে এই বৃদ্ধির পরিমাণ প্রায় 25%, গ্রামীণ উন্নয়ন খাতে এই বৃদ্ধির পরিমাণ প্রায় 17.5%, কৃষিতে এই বৃদ্ধির পরিমাণ 5.1%, শিক্ষায়ও তার বৃদ্ধির পরিমাণ প্রায় 4.something%। এই হিসাবে বলা যায় এই বাজেটকে উনি গতবারের বাজেট থেকে উন্নত করেছেন। এটা প্রায় 13% উনি বৃদ্ধি করেছেন, যাতে করে মূলধনী ব্যয়তে আমাদের অনেক বেশি লাভ হয় তার জন্য উনি দেখিয়েছেন। তো সেই হিসাবে এই বাজেটের যে বরাদ্দ উনি রেখেছেন সে বরাদ্দ হিসাবে আমি আমার প্রতিক্রিয়াতে বলবো যে এই বরাদ্দ যেটা রেখেছেন, যে পদ্ধতি উনি এখানে ব্যাখ্যা করেছেন সেটা ভালোই লেগেছে। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা গত অর্থ বছরে যে বিবরণ উনি এখানে দিয়েছেন এবং গত অর্থ বছরও এইভাবে কিছু কথা বলেছিলেন, বৃদ্ধির হার দেখিয়েছিলেন, বিভিন্ন বিষয় উনি তখন বক্তব্য রেখেছিলেন। কিন্তু বাস্তব ক্ষেত্রে যেটা আমরা
দেখেছি বাস্তব আমাদের বিধানসভা এলাকায় কিংবা আমাদের বিভাগে জেলার মধ্যে তেমন উন্নয়ন যেটা উনি বলছেন তেমন উন্নয়নের ছাপ কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এত টাকা খরচ করার পরে যে উন্নয়নটা চোখে পড়ার কথা, দুই একটি ক্ষেত্র বিশেষ ছাড়া কিছু হয়তো দুই একটি অট্টালিকা হয়েছে, আমি বলবো না হয়নি, দুই একটি জায়গায় বিল্ডিং হয়েছে, স্কুল বিল্ডিং হয়েছে, যেটা উনি বলেছিলেন, বা কিছু সেই পরিষেবামূলক কাজ ওনারা করেছেন। স্বাস্থ্য বিভাগে যে বিষয়টা এসেছে এবারও কিন্তু সেটা বলা হয়েছে 25% সেখানে বৃদ্ধি করা হয়েছে। কিন্তু গত অর্থ বছরে যেটা আমরা দেখলাম, এবারও মুখ্যমন্ত্রী বারবার যে কথাটা বলছেন যে আমরা ত্রিপুরাতে আগরতলাতে একটা মেডিকেল হাব করব। এই যে মেডিকেল হাব করার যে ওনার সিদ্ধান্ত নিয়েছেন ভালোই, মেডিকেল হাব হলে তো ভালোই, কেন আমরা শিলচর যাবো, কেন আমরা ভেলোর যাবো, কেন আমরা অ্যাপোলো যাবো? এই যে এইখানে শুধু যেটা করার চেষ্টা করছেন, এই চেষ্টার ফলে এটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে যে আমার যে মফস্বলের যে হাসপাতালগুলি আছে, বিভাগীয় হাসপাতাল আছে, ডিস্ট্রিক্ট হাসপাতাল আছে, সেখানে আমি কতটুকু উন্নয়ন করলাম। সেখানে উন্নয়ন না করে শুধু সেন্ট্রালাইজড আগরতলাকে ভিত্তি করে আমি যদি স্বাস্থ্য খাতে সবটাই ব্যয় করি, তাহলে সেটা কিন্তু একটা সাংঘাতিকভাবে মানুষ ভুগবে। এখন আমরা যখন বিলোনিয়া যাই কিংবা দক্ষিণ ত্রিপুরা যাই, আসা যাওয়ার পথে শুধু অ্যাম্বুলেন্সে শব্দ পাই। কেন? জিবির উপরে এত চাপ হওয়ার কারণ কি? সেখানে এত চাপ হওয়ার কারণ হলো মফস্বলে ডাক্তার নেই, নার্স নেই, বিবিধ যে যন্ত্রপাতি এগুলি থাকার দরকার, তার কিছুই নেই। সুতরাং আমি এখানে বলবো এই যে স্বাস্থ্য খাতে যেটা বৃদ্ধি হয়েছে, শুধু সেটা হাফ করার জন্য সেটা বিভিন্ন রকমের যে বিষয় উনি এখানে ব্যাখ্যা করেছেন, তার মধ্যে সীমাবদ্ধ না রেখে ডিস্ট্রিক্ট হাসপাতাল কিংবা আমাদের মহকুমা হাসপাতাল, প্রাইমারি হেলথ সেন্টার, কমিউনিটি হেলথ সেন্টার, এগুলির মধ্যে যাতে তার বিশেষজ্ঞ ডাক্তার, তার যন্ত্রপাতি, তার নার্সিং স্টাফ, প্যারামেডিক্যাল স্টাফ, এগুলি বৃদ্ধি করার জন্য ব্যয় করা উচিত। তাহলে প্রচন্ড অবস্থা আমাদের ত্রিপুরা রাজ্যে। কৃষি ক্ষেত্রে আমাদের কৃষিমন্ত্রী অসম্ভব পরিশ্রমী মানুষ, আমি যেটা দেখি উনি সর্ব ব্যাপারে অনেক অভিজ্ঞ মানুষ, অনেক জ্ঞান আছে। কৃষির যে উন্নয়ন, সেই উন্নয়নটা সব জায়গাতে আমরা সমানভাবে দেখছি না। আমার বিধানসভা কেন্দ্রে 3টি 4টি অর্চার্ড আছে, উদ্যান দপ্তর দেখা গেল যে গত 8টি বছর সে আগে যে সমস্ত অর্চার্ডে প্রচুর ফলন হতো, সেখানে বাগিচা হতো, মশলা বাগান ছিল, কাজু বাগান ছিল, আজকে কিছুই নেই, সব ধ্বংস, কিছুই নেই। এখন শুধু বলবেন যে কৃষিতে বিরাট উন্নত হয়েছে, হতে পারে কোথাও উন্নত হতে পারে, যাদের বিধানসভা ক্ষেত্রে উন্নয়ন হয়েছে তা তো বলছেন, কিন্তু আমার চোখে আমি কিছুই দেখি না। রাস্তাঘাট, দুই একটি প্রধান রাস্তাঘাটের কিছু উন্নয়ন হয়েছে,
কিন্তু আমাদের যে গ্রামীণ রাস্তাঘাট, আমি জানি না এখানে যারা বিধায়ক আছেন, আপনার বিধায়ক এলাকাতে যত গ্রামীণ রাস্তাঘাট আছে 10% ঠিক আছে কিনা আমি জানি না। সমস্ত রাস্তাঘাট তো তৈরি করা আছে, পরিকাঠামো তো তৈরি করা আছে, নতুন করে তো তার তৈরি করার দরকার হয়নি। বিগত সরকারের আমলে সমস্ত রাস্তাঘাট পানি অনেক সেই পরিকাঠামো তৈরি করা আছে, সেগুলিকে মেনটেন করা, সংস্কার করা। কিন্তু আমরা দেখছি যে রাস্তাঘাটের কোনো সংস্কার নেই, সমস্ত রাস্তাঘাটে সাধারণ কিছু প্রভাব দিয়ে যাচ্ছে, 3 মাসের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং আমি বলবো যে এই যে গ্রামীণ উন্নয়ন খাতে যে বৃদ্ধি করা হলো, সঠিকভাবে যাতে সেটা গ্রামের উন্নয়নের জন্য ব্যয় করা হয়, রাস্তাঘাট উন্নয়ন করার জন্য হয়, কমিউনিকেশনকে উন্নয়ন করা যায়। আমার রাস্তাঘাট ঋষিমুখের একটি রাস্তা, বিরাট রাস্তা, সেই ঝরঝরি থেকে সেই শ্রীনগর পর্যন্ত রাস্তাটা একমাত্র রাস্তা, বর্ধিষ্ণু সেই ঋষিমুখ এলাকায় কৃষিতে, শিক্ষায়, সর্বত্র, কিন্তু সেই রাস্তাটা আজও সেই রয়ে গেল। আমি বারবার বলেছি রাস্তাটাকে প্রশস্ত করুন, উন্নত করুন, তাহলে আমার টাকা সেখানে ব্যয় করা দরকার। আমার বিভিন্ন যে সেচের অবস্থা এখানে তো বললেন অনেক সেচের উন্নয়ন করেছেন। কি সেচের উন্নয়ন করেছেন আমি জানি না। ঋষিমুখের যেটা স্থায়ী বাঁধ, মিনি ব্যারেজ যেগুলি আছে, গোড়াছড়ার উপরে, নড়ুয়াছড়ার উপরে, বিভিন্ন যেসব মহামায়া ছড়ার উপরে বহু বাঁধ আছে, তৈরি করা বাঁধ আছে, গত বন্যায় নষ্ট হয়ে গেছে। 2 বছর অতিক্রান্ত হয়েছে, কোথাও বাঁধের মেরামতি হয় নাই। গত বন্যায় ব্রিজ উড়ে গেছে। সেই ঋষিমুখ জয়বাড়ির যে সীমানার যে ব্রিজগুলি আছে, মুহুরী নদীর উপরে ব্রিজ চলে গেছে, ভেসে গেছে। 1.5 বছর 2 বছর হয়ে গেল, সেই রতনপুরের ব্রিজ মেনটেন হয় নাই, সেই সোনাইছড়ির ব্রিজ সেখানে তৈরি করা হয় নাই। মানুষ সেখানে কিভাবে ভুগছেন সেটা ভাষায় বর্ণনা করা যায় না। আমি সেখানে বলবো এই যে ব্যয় বরাদ্দ সেখানে রাখা হয়েছে, অধিক বরাদ্দ রাখা হয়েছে, সঠিকভাবে সেটা গ্রামাঞ্চলে খরচ করুন। এডিসি এলাকার রাস্তাঘাট অত্যন্ত শোচনীয় অবস্থা, সেখানে খরচ করুন। আমার বিদ্যুৎ ক্ষেত্রে বিদ্যুৎ মন্ত্রী দক্ষতার সঙ্গে কাজ করছেন, বিদ্যুতের কিছু পরিবর্তন হয়নি আমি বলবো না, লাইন এক্সটেনশন হচ্ছে, নতুন করছেন, কিন্তু তার সেখানে যে আউটসোর্সিং এর লোকগুলি আছে, 7-8 হাজার আউটসোর্সিং এর লাভ। আমি গত বিধানসভাতে বলেছিলাম এই আউটসোর্সিং এর লোকগুলি আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ না করে আপনি ডিপার্টমেন্টের মাধ্যমে তাকে নিয়োগ করুন। ডিপার্টমেন্টের মধ্যে নিয়োগ করলে সেখানে আজকে আউটসোর্সিং যারা করেছেন 3 মাস, 4 মাস, 5 মাস তাদের বেতন দেনা, প্রচন্ড ক্ষোভ তাদের। আমি আবেদন করেছিলাম বিদ্যুৎ দপ্তরকে, তাদেরকে আউটসোর্সিং সে কোম্পানির কাছে হাতে না দিয়ে তাদেরকে যাতে সরাসরি ডিপার্টমেন্ট করা হয়। অনিয়মিত কর্মচারী, বিভিন্ন ধরনের প্রকল্প কর্মচারী, তাদের সম্পর্কে আমার অর্থমন্ত্রী সেখানে কি করবেন আমি জানি না। কোর্টে রায় হয়েছে অনিয়মিত কর্মচারী সম্পর্কে 1600-এর উপরে আপনার ফিনান্সের অ্যাপ্রুভ অনিয়মিত কর্মচারী আছে, সেই কোর্টের রায়ে সেখানে তাদেরকে স্কেলটা দিয়ে দেওয়া হোক, তাদের নিয়মিত করা হোক, এবং অন্য অনিয়মিত কর্মচারী যারা আছেন তাদেরকে আস্তে আস্তে আপনারা সেই সমস্ত অর্থ দপ্তরের অনুমোদনের মধ্যে নিয়ে আসুন, আস্তে আস্তে তাদেরকে নিয়মিত করার ব্যবস্থা করুন। এবং যে আইনটা ছিল 2018 সালের 31শে জুলাই যেটা আপনারা তুলে দিলেন, সেই আইন তুলে দেন কেন? সেখানে আপনারা বললেন যে নতুন করে আরো ভালোভাবে আইন তৈরি করবেন অনিয়মিত কর্মচারীদের জন্য, আজও সেটা করেননি। এবং যে সমস্ত আমাদের কর্মচারী রয়েছেন সেই সর্বশিক্ষা কর্মচারী, আপনারা জানেন সর্বশিক্ষা কর্মচারীদের নিয়মিতকরণের জন্য হাইকোর্ট রায় দিয়েছেন, ডবল বেঞ্চ রায় দিয়েছেন। আমাদের রাজ্য সরকার সেখানে চলে গেলেন, সেই সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেন। গত বিধানসভার অধিবেশনে আমি বলেছিলাম এসএলপি প্রত্যাহার করুন, মানবিক হন। বিগত দিনে এই সমস্ত সমগ্র শিক্ষার শিক্ষকদের প্রতি বছর 3% ইনক্রিমেন্ট দেওয়া হতো। গত 8 বছরে তাদের কোনো ইনক্রিমেন্ট নেই। কেন আমরা দিতে পারি না 3% ইনক্রিমেন্ট? যেমন আমরা শিক্ষকরা 3%, অন্যান্য কর্মচারীরা 3% ইনক্রিমেন্ট পাই, সমগ্র শিক্ষায় তাদেরকে 3% ইনক্রিমেন্ট দেওয়া যায় না প্রতি বছর? এটা অন্তত করা যেত, তাহলে তো বড় 8 বছরে তাদের বেতন অনেকটা বেড়ে যেত। হাইকোর্ট রায় দিয়েছেন, সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, এখন তো আমি নিয়মিত করার ক্ষেত্রে আমার অর্থনৈতিক চাপ তেমন করতো না। ডিএ দিয়েছেন 5%, ধন্যবাদ জানাই। সেই ডিএর ক্ষেত্রেও সেখানেও একটা বিষয় রয়েছে। সেই ডিএ আমি গতবারে বলেছিলাম যে ডিএটা সেই 31শে অক্টোবর আগে আপনারা যদি কমিটেড এক্সপেন্ডিচারের মধ্যে আনতেন
তাহলে আজকে আমার এখানে আজকে 17% থাকতে না, সেখানে যদি অন্তত 12% আপনারা দিয়ে দিতেন, 10% দিয়ে দিতেন, আজকে যদি 8% দিতেন, তাহলে সেখানে সে ব্যবধানটা 4% এসে থাকতো। তাহলে সেখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়া, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শুধু প্রসারী দৃষ্টিভঙ্গি থাকতে হবে। সব রাজ্যগুলি আজকে সেই ইভেন পশ্চিমবাংলা পর্যন্ত এখন তার কোর্টে যাই হোক যেই হোক তাকে 7% দিয়ে দিতে হচ্ছে। তাহলে আমার ত্রিপুরা সরকার এই সুযোগগুলি থাকা সত্ত্বেও কেন আমরা দিয়ে আজকে 5% দেওয়ার পরে 17% রয়েছেন, এখনো খুব রয়েছে, এখনো শিক্ষক কর্মচারীদের মধ্যে নানা সমস্যা রয়েছে, সেগুলো দেওয়ার দরকার। প্রকল্প কর্মচারী একটা সে অ্যাটেনশন করেছিল, কলিং অ্যাটেনশনের মধ্যে প্রকল্প কর্মচারী যারা আছেন, সেই প্রকল্প কর্মচারী এনএসএমে আছেন, বিভিন্ন আমার সমাজ শিক্ষা দপ্তরে আছেন, অঙ্গনারী কর্মচারী থেকে সবাই, তাদের বেতন বৃদ্ধিটা কিভাবে হবে? আগে দেখা যেত বছরে তাদের 5% 7% করে তাদেরকে দিয়ে দিত। এখন একটা উত্তর আমি পেয়েছি যে প্রকল্প কর্মচারীদের গাইডলাইন নেই তাদের দিয়ে দেওয়ার, গাইডলাইন নেই তাদেরকে অন্য কিছু দেওয়ার। কিন্তু প্রতি বছর আগে আমরা দেখতাম এই প্রকল্প কর্মচারীদের জন্য প্রতি বছর 5% 7% তাদের দিয়ে দিত। যখন তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল তখন তারা 7,000 8,000 পেত, কিন্তু এখন দেখা যায় যে তারা 27,000 30,000 পাচ্ছে। তো এখন কেন আমরা এককালীন প্রতি বছরে এই ধরনের তাদেরকে ইনসেন্টিভ দিয়ে যেতে পারি, তাহলে পরে তো তাদের বেতন বাড়ে। আমি এই বিষয়গুলো আপনার সামনে আনলাম, সময় আপনারা নির্দিষ্ট করে দিয়েছেন। কর্মসংস্থান প্রশ্ন কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, অনেক আলোচনা হয়েছে। রঞ্জিত বাবু বলেছিলেন 50,000 চাকরি হয়েছে, রেগুলার পোস্টে 20,000 গভর্নমেন্ট স্টেটমেন্টে এসেছেন, কিন্তু আর যারা হয়েছে সেটা আউটসোর্সিং, সে আউটসোর্সিং তো বেতন পাচ্ছেন না, 3 মাস 4 মাস তাদের খোঁজ কেমন নেবেন? সুতরাং সেই ব্যাপারেও আপনারা আউটসোর্সিং এ না দিয়ে ডিপার্টমেন্টের মাধ্যমে, সে বন দপ্তর হোক, কৃষি দপ্তর হোক, স্বাস্থ্য দপ্তর হোক, বিদ্যুৎ দপ্তরে, যেখানে আউটসোর্সিং, এই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে যাচ্ছি। যেহেতু এই বিষয়গুলো নিয়ে অনেক টাকা বাড়িয়েছেন, এত টাকা আপনি রঞ্জিত বাবু তো বলছিলেন সেখান থেকে যে এত টাকা বাম আমলে 15,000 কোটি টাকা ছিল, 114% বেড়েছে। তাহলে এত টাকা বৃদ্ধির পরেও মানুষের ত্রায় থাকবে কেন? মানুষ নানা জায়গায় সমস্যা ভুগবে কেন? পানীয় জলের সমস্যায় মানুষ রাস্তা অবরোধ করবে কেন? যান দক্ষিণ দিকে বিভিন্ন গ্রামাঞ্চলে এখনো পানীয় জল পেয়েছেন, সেই জল জীবন মিশনে বাড়িতে বাড়িতে পাইপ দিয়েছেন, খোঁজ নেই, খোঁজ নিয়ে দেখুন বাড়িতে জল যায় কিনা, সে ডিপ টিউবওয়েলের জল উঠে কিনা, সে বিভিন্ন শ্যালো টিউবওয়েলের জল উঠে। বরাদ্দ করলাম, সেখানে যে নিয়ন্ত্রণ দরকার, নজরদারি দরকার, কাজ সর্বত্র সমানভাবে হচ্ছে কিনা, বিভিন্ন যে সমস্ত এজেন্সিগুলি কাজ করছে বিভিন্ন জায়গায় জায়গায়, সে এজেন্সিগুলি প্রপার কাজ করছে কিনা, সেগুলির প্রতি নজর দেওয়ার জন্য আমি অনুরোধ করব। ভয়াবহ অবস্থায় গ্রামাঞ্চলে যে বিষয়গুলো বললাম, সেই বিষয়গুলো রয়েছেন। টাকা বাড়ছে, টাকা কোথায় যাচ্ছে আমি জানি না। এই যে সমস্ত পরিকাঠামো, রাস্তাঘাট, বিল্ডিং, কলেজ, হাসপাতাল, কি 30 বছরে অনেক উদাহরণ দেন, পরিকাঠামো কি তৈরি হয়নি? 30 বছর 35 বছরে পরিকাঠামো তৈরি হয়নি, এখন এসেই সব পরিকাঠামো আপনারা তৈরি করে নিচ্ছেন। এইভাবে বলা কিন্তু ঠিক নয়। মর্যাদা রাখবেন, যে পরিকাঠামোর উপরে রাস্তাঘাট, হসপিটাল, কলেজ, স্কুল সমস্ত পরিকাঠামো তৈরি হয়েছে, আরো হওয়া দরকার। কিন্তু সেই পরিকাঠামোকে রক্ষা করা দরকার, সেই পরিকাঠামোকে আরো সুন্দর করা দরকার। সে আবেদন রেখেই আমি আমার কথা বলা শেষ করছি। যেহেতু সময় কম, আপনি বারে বারে বলছেন, আমি চাই যে এই বাজেটে যে অধিক অর্থ বরাদ্দ হয়েছে, আগামী এই অর্থবর্ষে সে অর্থ যাতে যথাযথভাবে সর্বত্র খরচ হয় এবং সারা ত্রিপুরার মধ্যে সমানভাবে সেটাকে খরচ করা হয়। এই কথাগুলি বলে আমি আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহাশয়। মাননীয় স্পিকার স্যার, মাননীয় চেয়ারম্যান স্যার, আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী গত 16 মার্চ তিনি তার 4th টাইম
ফিনান্সিয়াল বাজেট যেটা পেশ করেছেন ফর দ্য ইয়ার 26-27 ফিনান্সিয়াল ইয়ার। আমি তার জন্য প্রথমে রাজ্যের অর্থমন্ত্রী শ্রদ্ধেয় প্রাণজিৎ সিংহ রায় মহোদয়, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি ওনার এই হিস্টোরিক বাজেট আমাদের বিধানসভায় পেশ করার জন্য। তার সাথে সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। এই ঐতিহাসিক বাজেটের ওনার যে দূরদর্শী নেতৃত্ব তারও কিন্তু কিছুটা প্রতিফলন এই বাজেটের মধ্যে আমরা লক্ষ্য করেছি। আমরা গত বছর দেখেছিলাম রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী বাজেটে 32,423 কোটি সামথিং তিনি পেশ করেছিলেন। এই বছর সেটাকে বাড়িয়ে 34,212.31 কোটি টাকার ডেফিসিট বাজেট তিনি বিধানসভায় প্রস্তাব করেছেন, যেখানে 5.52% ইনক্রিজ দেখানো হচ্ছে কম্পেয়ার টু লাস্ট ইয়ার বাজেট এস্টিমেট। এবং এখানে আমরা যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার দেখি, ক্যাপিটাল এক্সপেন্ডিচারও লাস্ট ইয়ার বি থেকে প্রায় 13.19% ইনক্রিজ কম্পেয়ার টু লাস্ট ইয়ার, এটা কিন্তু এই বছর বাজেটে রাখা হয়েছে, দ্যাট ইজ 8,945.92 crore। আমি বিশ্বাস করি এই যে অর্থ বরাদ্দ করা হয়েছে বিশেষ করে ক্যাপিটাল এক্সপেন্ডিচারে, এটা আমাদের রাজ্যের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এই বাজেট অনেক বেশি ফলপ্রসূ হবে এবং সহায়ক হবে। মাননীয় চেয়ারম্যান স্যার, এই বাজেটে মাননীয় অর্থমন্ত্রী মোট বিভিন্ন ডিপার্টমেন্ট মিলে প্রায় 275 প্যারা তিনি মেনশন করেছেন, যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের ইনোভেশন, ইনক্লুশন অ্যান্ড সিগনিফিকেন্ট অ্যাসপেক্টগুলি সেই বাজেটের মধ্যে রাখা হয়েছে, যেগুলি এই আসন্ন অর্থ বছরে আমাদের রাজ্যের প্রতিটা মানুষের প্রত্যাশা পূরণে সহায়ক হবে। আমি এই পবিত্র মুহূর্তে শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির একটা কবিতার লাইন আমার মনে পড়ছে। তিনি বলেছিলেন, सपना देखा था कभी जो आज हर धड़कन में है, एक नया भारत बनाने का इरादा मन में है, एक नया भारत जिसमें एक नया विश्वास हो, जिसकी आंखों में चमक हो, एक नया उल्लास हो, जो प्रगति से जोड़ दे ऐसी सड़क ही चाहिए, देश सारा गा सके वह गीत गाना है हमें। অটল বিহারী বাজপেয়ীর এই লাইনটা আমার এই কারণে মনে পড়ছে, আজ যখন পুরো বিশ্ব অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে, বিশ্বের যেখানে অর্ধেকের বেশি কান্ট্রি ইন্টারনাল আনরেস্ট, এক্সটার্নাল প্রবলেমস, এই জায়গাতে যখন ফেসে যাচ্ছে, যখন মিডল ইস্ট আমরা দেখছি যুদ্ধে আটকে গেছে, বিশ্বের অর্ধেকেরও বেশি দেশ যুদ্ধের সাথে যুক্ত হয়ে গেছে, ঠিক সেই সময় আমার দেশ, আমাদের এই মহান ভারতবর্ষ, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সুযোগ্য নেতৃত্বে আমরা শুধু উন্নয়নমূলক কাজ করছি এমনটা নয়, আমাদের দেশ স্বপ্ন দেখছে 2047 বিকশিত ভারত তৈরি করার। আজ যখন আমাদের পার্শ্ববর্তী দেশের নাগরিক শুধুমাত্র তাদের জীবন জীবিকার জন্য, ফর দ্য সেক অফ সার্ভাইভেল, তারা যখন চিন্তিত, সেই সময় আমরা আমাদের দেশের নাগরিক, আমরা হোলি সেলিব্রেট করছি, আমরা T20 ওয়ার্ল্ড কাপ সেলিব্রেট করেছি, আমরা একে অপরের বিরুদ্ধে কনস্ট্রাকটিভ নেগেটিভ ক্রিটিসিজম করতে পারছি। এটাই হচ্ছে এই যে বিকশিত ভারতের একটা অন্যতম রাস্তা।
এই বছর আমাদের দেশ স্বপ্ন দেখছে, সেটা ইউনিয়ন বাজেট বলুন, আমাদের স্টেট বাজেট বলুন। ফার্স্ট কর্তব্য, accelerate and sustainable economic growth. Second কর্তব্য, fulfilling of aspiration to the citizens of our country. And third কর্তব্য, that is to ensure equitable development for all the section of the people of our country. অর্থাৎ এখানে তিনটা কর্তব্যের কথা আমাদেরকে মনে করাচ্ছে। প্রথম কর্তব্য হচ্ছে আমাদের অর্থনৈতিক বিকাশ, তার সাথে তার সামঞ্জস্য বজায় রাখা, সাস্টেনেবিলিটি আনা। সেকেন্ড হচ্ছে আমাদের ভারতবর্ষের মানুষের যে প্রত্যাশা আছে সেই প্রত্যাশা পূরণের জন্য কাজ করা। এন্ড থার্ড হচ্ছে এই দেশের উন্নয়ন যেন, রাজ্যের উন্নয়ন যেন দেশের প্রতিটা মানুষের জন্য হয়। The theme, the mission of our government, that is Sabka Saath, Sabka Bikash, Sabka Vishwas and Sabka Prayas. এই মন্ত্র নিয়ে কিন্তু আমাদের দেশ কাজ করছে। আমি অন্যান্য বিষয়ে যাওয়ার আগে, বিশেষ করে আমি যে দপ্তরের মন্ত্রী, আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। তিনি গেল বছরও, বিশেষ করে আমি যে ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছে, ARDD, অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গত বছরও বা এর আগের বছরও নতুন করে একটা হেড আমরা ক্রিয়েট করেছি, মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা, যেখানে বিভিন্ন সাব কম্পোনেন্টে এই রাজ্যের কৃষকদের, প্রাণী পালকদের আর্থিক স্বনির্ভরের কথা আমরা কিন্তু আমাদের বাজেটে বলেছি এবং সেটা কিন্তু আমরা কাজও করেছি। এই বছর আমি আনন্দের সহিত আপনাদেরকে জানাচ্ছি এবং বিশেষ করে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো মাননীয় অর্থমন্ত্রীকে। আমরা দেখছি বিশেষ করে আমরা যারা মানুষ, আমাদের যেমন ক্রিটিক্যাল কেয়ার দরকার, বিভিন্ন হসপিটালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বলে একটা ইউনিট রয়েছে, যেখানে সিরিয়াস পেশেন্ট যারা রয়েছে, সিভিয়ার পেশেন্ট, তাদেরকে অ্যাডমিশন করানো হয়, ক্রিটিক্যাল কন্ডিশনে যারা থাকে। অ্যানিমেলস যারা আছে, আমাদের রাজ্যের যারা অ্যানিমেলস বা পেট আছে, তাদেরও কিন্তু কোনো কোনো সময় ক্রিটিক্যাল কেয়ার দরকার পড়ে, লাইক কোনো সময় ব্লাড শর্টেজ হয়, ব্লাড দিতে হয়, কিন্তু আমাদের রাজ্যে কিন্তু সেই ফ্যাসিলিটি নেই। দীর্ঘ বাম শাসনে কিন্তু সেগুলি ছিল না। আমরা এবছর মাননীয় অর্থমন্ত্রীর কাছে দাবি রেখেছি যে আমাদের রাজ্যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং ব্লাড ব্যাংক ফর অ্যানিম্যাল এন্ড পেট তাদের জন্য যেন চালু করা হয়, অ্যাকর্ডিং বাধ্য রাখা হয়েছে। আমি তার জন্য হৃদয় থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রীকে। এর সাথে সাথে আমাদের ARDD ডিপার্টমেন্টের যে সমস্ত ডেভেলপমেন্ট আছে, বিভিন্ন স্কিম আছে, সেইগুলিকে পর্যাপ্ত পরিমাণে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বা আমাদের ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটিস গুলিকে আরো সুচারুভাবে সম্পন্ন করার জন্য এই বছর বাজেটে প্রস্তাব রাখা হয়েছে 8টি নতুন ভেটেরিনারি ডিসপেন্সারি, 26টি ভেটেরিনারি সাব সেন্টার, 4টা ভেটেরিনারি হসপিটাল, 2টা ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরিজ, একটা লিকুইড নাইট্রোজেন প্লান্ট এন্ড একটা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন ট্রেনিং সেন্টার। এটাও কনস্ট্রাকশন করা হবে 2026-27 অর্থ বছরে। আমি মনে করি এই যে পরিকল্পনা নেওয়া হয়েছে বা মাননীয় অর্থমন্ত্রী সেখানে মঞ্জুরি দিয়েছেন, এটা নিঃসন্দেহে এই রাজ্যের যারা প্রাণী পালক আছেন, যারা পশু পালক আছেন, তাদের জন্য কিন্তু অনেক বেশি সহায়ক হবে। লম্বা সময় লাগে, আমি শুধু টাচ করে যাচ্ছি। ফিশারিতে আপনারা জানেন, ফিশারি ডিপার্টমেন্ট ও এগ্রিকালচার সেক্টর কিন্তু আমাদের রাজ্যের রুরাল ইকোনমিকে স্ট্রেংথেন করার জন্য দে আর প্লেইং এ পিভটাল রোল। সো এই জায়গাতে আমরা দেখছি ফিশারি ডিপার্টমেন্টে আমাদের রাজ্যের শুধুমাত্র মাছের যোগান বৃদ্ধি করে এমনটা নয়, সাথে সাথে কর্মসংস্থান বৃদ্ধি করা, এই সেক্টরকে কাজে লাগিয়ে আনএমপ্লয়মেন্ট যারা ইউথ আছে তাদেরকে কিভাবে জব দেওয়া যায় তার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে। সেখানে এই বছর ফিশারি ডিপার্টমেন্টের পক্ষ থেকে গুরকা বস্তিতে ফিশারি অ্যাওয়ারনেস কাম ট্রেনিং সেন্টারের জন্য অলরেডি 12 কোটি টাকার স্যাংশন দেওয়া হয়েছে, মঞ্জুরি দেওয়া হয়েছে। তার জন্য আমি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আমাদের রাজ্যের বিভিন্ন জায়গাতে ফিশিকালচার নলেজ সেন্টার স্থাপনের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। তার মধ্যে কুমারঘাট, কমলপুর এবং সাবরুম, বিলোনিয়া, এখানে সাবরুমের আছেন, বিলোনিয়ার আছেন, তাদের এখানেও হবে ফিশিকালচার নলেজ সেন্টার। কমলপুরের MLA সাহেবরাও আছেন। তো স্বাভাবিক কারণে এই যে সেন্টারগুলি তৈরি করা হবে, একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট,
তার সাথে সাথে সেখানে যাতে আমাদের যে কাজগুলি আছে সেগুলি মনিটরিং করতে আরো বেশি সুবিধা হয়, তার জন্য এই ডিপার্টমেন্ট কিন্তু কাজ করছে। আমি গতকালকে দেখেছিলাম মাননীয় জিতেন্দ্র চৌধুরী মহোদয় কাঠপোষণে একটা বিষয় এনেছিলেন যে ফেইলিওর টু ইমপ্লিমেন্টেশন অফ প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা। আমি এই হাউসকে বলতে চাই আনন্দের সহিত যে আমরা প্রথমবার ফিশারি ডিপার্টমেন্ট প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনায় আমরা প্রায় 150 কোটি টাকার প্রজেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা পাঠিয়েছিলাম আমাদেরকে দেওয়ার জন্য। তার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রায় 81 কোটি টাকা আমাদের সেন্ট্রাল শেয়ার, তার সাথে সাথে আরো 17 কোটি টাকা রয়েছে আমাদের স্টেট বাজেটে, সেগুলি দিয়েছে যা আমরা সময়ের মধ্যে খরচা করেছি, এবং যার ফলে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে খুশি হয়ে অ্যাপ্রিসিয়েট করে আরো 10,78,00,000 টাকা এই রিসেন্ট জানুয়ারি মাসে কিন্তু তারা রিলিজ করেছে। বলেছে যে একমাত্র স্টেট ত্রিপুরা যেখানে এই প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা টাইমলি আমরা কমপ্লিট করতে পেরেছি, যার জন্য ইন এডিশনাল আমাদেরকে আরো 10,78,00,000 টাকা দিয়েছে। এটাও আমরা বাই মার্চের মধ্যে আমরা কমপ্লিট করার 100% এফোর্টস দিচ্ছি, যাতে আমাদের এই অর্থ বছরের মধ্যে আমরা সেই টাকাগুলিকে ব্যয় করতে পারি। তো স্বাভাবিক কারণে ত্রিপুরা ফিশারি ডিপার্টমেন্ট যেভাবে মৎস্য চাষীদের জন্য কাজ করছে সেটা নিঃসন্দেহে অভূতপূর্ব, এবং আমি তার জন্য ধন্যবাদ জানাবো আমার সাথে যারা যুক্ত আছেন। মাননীয় চেয়ারম্যান সাহেব, আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। এখানে অনেক বিধায়করা বারবার কর্মসংস্থানে বলছেন, চাকরির বিষয়গুলি বলছেন যেখানে উল্লেখ করা হয়নি। আমি আপনাদেরকে বলছি আমাদের দেশ বর্তমানে এই যে সাস্টেনেবল ইকোনমিক গ্রোথের কথা বলছে, সেখানে আমরা বলছি আত্মনির্ভর ভারত। Now we don't want job seeker, now we want job creator. আমরা জব সিকার শুধু চাইছি না, আমরা চাই যাতে জব ক্রিয়েটার আমাদের দেশে তৈরি হয়, এবং সেই অনুযায়ী এই যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার দেখবেন সেন্ট্রাল ইউনিয়ন বাজেট যেটা হয়েছে, এই ইউনিয়ন বাজেটেও এই প্রথমবার মোদিজির নেতৃত্বে 12,02,00,000 কোটি টাকার বরাদ্দ কিন্তু রাখা হচ্ছে শুধুমাত্র ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে কি? এই যে আমাদের রাজ্যে বা দেশে যতগুলি যখন একটা বিল্ডিং হবে সেখানে আমাদের স্যান্ড দরকার, আমাদের সিমেন্ট দরকার, রড দরকার, ব্রিক্স দরকার, লেবার দরকার, কার্পেন্টার দরকার, পাম্বলার দরকার। এই কাজগুলি কারা পাবে? এই কাজগুলি কিন্তু আমাদের দেশের নাগরিক পাবে। এই যে ইকোনমিক্যাল রুরাল ইকোনমিক যে গ্রোথ হবে, এটা কি